কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। Thank you very much. Imran Khan, Mahmoud Recording in progress. আবহাওয়া ঠান্ডা? জি স্যার, আবহাওয়া আলহামদুলিল্লাহ বেশ খানিক ঠান্ডাই আছে। কি অবস্থা আপনাদের ওখানে? বৃষ্টি হচ্ছে নাকি? ঢাকা স্যার এখন হচ্ছে না স্যার, দুপুরের দিকে হয়েছিল একটু স্যার। ইমরান খান কি ঢাকায় নাকি? স্যার আমি হচ্ছে গিয়ে যে সোনারগাঁয়ে, অর্থাৎ মুন্সিগঞ্জ সোনারগাঁ যেটা। ওরে বাবা, ওয়াও, সো ইন্টারেস্টিং। আমরা বাংলাদেশের বিভিন্ন পার্ট থেকে এখানে জয়েন করি। আল্লাহর কি রহমত, আমরা একটা প্রযুক্তির একটা ভালো দিক দেখতে পাচ্ছি এই জীবনে। নাইস। স্যার আপনি কিছু মনে না করলে স্যার আপনার সাথে কি আমরা লিঙ্কডইনে যুক্ত হতে পারি, বা আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম প্রফেশনাল ব্যবহার করেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাকে আপনি মেসেজ পাঠান। আপনার এই নামেই কি? হ্যাঁ এই নামেই আছে, এই নামেই আছে। আমার হয় কি, আমি একটু দেখি যারা রিকোয়েস্ট পাঠায়, আমি আগে চেষ্টা করি যে ওদের মানে পরিচয়টা আমার সঙ্গে কিভাবে, বা মানে কিভাবে কোন লিঙ্কে আমার সঙ্গে পরিচিত হতে যাচ্ছে, তখন একটু খুঁজে চেষ্টা করি। খুঁজে পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি অ্যাকসেপ্ট করি, আদারওয়াইজ একটু ওয়েট করি আর কি, দেখি যে আর কারা কারা ফ্রেন্ড আছে বা কোন রেফারেন্স। অনেকে রিকোয়েস্ট করে তো আসলে একদম ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করে ফেললে এবার অনেক সময় প্রবলেম হয়ে যায়। স্যার হ্যাঁ জি জি বলেন। ছিলাম স্যার, আপনার আইডিটা পাইনি স্যার। আমার নামটা NOUMAAN নরমান, এটা আপনি এভাবে সার্চ করলে পাবেন নিশ্চয়ই। ওকে স্যার, স্যার এখনই দেখতেছি স্যার। আমার নামটা একটু স্পেলিং মিস্টেক আপনি যদি করলে তো পাবেন না আমাকে এই নামে। স্যার NOUMAAN। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আমার নামটা? জি স্যার দেখছি স্যার। ওইটাই। সো কি অবস্থা? আজকে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম জয়েন করার আগে। আমার ল্যাপটপটা লগ ইন হচ্ছিল না, মানে ওপেন হচ্ছিল না। এটা ঘাবড়ে গেছিলাম। পরে স্যার প্রিভিয়াস ক্লাসটা যে স্যার নিয়েছেন ওনারও ল্যাপটপে সমস্যা ছিল। ওখানে কি সমস্যা ছিল? ওনারও স্যার ল্যাপটপে কি সমস্যা হয়েছিল স্যার। তাই নাকি? ওটা কোন ক্লাসটা? স্যার যে এন্টারপ্রাইজ অপারেশন। এনিওয়েজ, আমরা স্ক্রিন শেয়ার করি আমি, আর সবাইকে মিউট করতেছি। আপনারা আমাকে আনমিউট করে কথা বলবেন আমার সঙ্গে অবশ্যই। আর একেবারে কথা না বললে তো আমার ভালো লাগে না, আপনারা একটু রেসপন্স করবেন। আর আমি আনমিউট করতেছি, সবাইকে আনমিউট করছি, স্ক্রিন শেয়ার করতেছি। একটু সময় লাগতেছে, একটু ওয়েট করুন। হ্যাঁ আজকে স্যার। জি স্যার আমি অ্যাড দিয়েছি স্যার এখন। সরি বুঝিনি আপনার কথাটা। স্যার আপনার আইডিতে স্যার অ্যাড দিছি স্যার, এখন মেসেজও দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমার ইতে ফেসবুকে? জি জি স্যার, জি স্যার। ওকে, আমি একটু পরে চেক করবো কেমন? ওকে স্যার, ওকে স্যার। সালাউদ্দিন না? জি স্যার, রাহুল সালাউদ্দিন। ঠিক আছে ঠিক আছে। আমরা লাস্ট কি চ্যাপ্টার 11 ছিলাম না? 11 লাস্ট চ্যাপ্টার 11 শেষের দিকে ছিলাম। চ্যাপ্টার 11 ওই আমাদের একটা ডিসিশন ট্রি ম্যাথ একদম শেষ প্রান্তে ছিলাম চ্যাপ্টার 11। স্যার লাস্ট ক্লাসের আগে আইসিএম এতে কোনো মেইল আসেনি স্যার। আমি ভাবছিলাম যে ক্লাস মনে হয় হবে না, আমি আর ঢুকি নাই, লাস্ট ক্লাসটা মিস করে ফেলছি। ও সো স্যাড। আপনি এটা একটু রিভিউ করে নিয়েন, যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আমাকে কল দিতে পারেন এসএমএস করে। জি স্যার, আমি ভিডিও দেখে আমি স্যার ক্লাসটা করে নিব, যদি কোনো প্রবলেম হয়। এনিওয়ান এনি টাইম আপনাদের যদি মানে in course of your preparation if you get any problem you are definitely you can any problem আপনার ফেস করবেন, আমি আসবো আপনার সঙ্গে কথা বলবো, অসুবিধা নেই। আচ্ছা আমরা হচ্ছে কি আজকে মূলত নেক্সট চ্যাপ্টারে যাব, তার আগে আমাদের চ্যাপ্টার 11 এর কিছু
শেষের দিকে ছিলাম, একটু টাচ করে যাই আমাদের, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আমরা ছিলাম গত চ্যাপ্টারে ছিলাম, এখানে ছিলাম বোধহয়, এটা কি ছিল, ডিসিশন ট্রি বলছেন স্যার, ডিসিশন ট্রি নিয়ে যে ডিসিশন ট্রি এন্ড মাল্টি স্টেজ ডিসিশন প্রবলেমস, দ্য ডিসিশন প্রবলেমস মাল্টি, তারপর জয়েন্ট প্রবাবিলিটিস নিয়ে কথা বলেছিলাম। বিভিন্ন ধরনের যখন মানে কমপ্লিকেটেড অবস্থা যখন হয় ডিসিশন নিয়ে, আমাদের তখন করার কথা ছিল ডিসিশন ট্রি। হ্যাঁ, আমি টাচ দিয়ে যাচ্ছি, টাচ দিয়ে এটা টাচ করে ডিসিশন ট্রিটা একটু দেখাবো, দেখা আমরা নেক্সট চ্যাপ্টারে তাড়াতাড়ি চলে যাবো, বিকজ এখানে আর বিশেষ কিছু জানার নেই। জাস্ট আমি একটু আপনাদের ফোকাস করবো ডিসিশন ট্রিটা কিভাবে করতে হয়, প্লটিংটা কিভাবে করতে হয়, দেন উই উইল গো টু দ্য নেক্সট চ্যাপ্টার ইনশাআল্লাহ। সো ডিসিশন ট্রি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং জয়েন্ট প্রবাবিলিটিস, যখন অনেকগুলো প্রবলেম থাকে, সো মানে কমপ্লিকেটেড ইস্যু, অনেকগুলো মানে পরিস্থিতি, অনেকগুলো অপশনস, তারপরে প্রবাবিলিটি অনেকগুলো বেশি, অনেকগুলো বিভিন্ন অপশনের বিভিন্ন প্রবাবিলিটি, একটা অপশনে আরেকটা অপশনের জন্য ডিসিশনের, একটা ডিসিশনের উপর একটা ডিসিশন নির্ভর করতেছে। সেভাবে ওই ধরনের ক্ষেত্রে আমাদের এই সবগুলোকে হিসাব করে আমাদের একটা ডিসিশন ট্রির মধ্যে আমরা প্লটিং করতে পারি। যেমন আমরা প্রবলেম করছিলাম গতদিন, যে এটা আমাদের যে ইউনিট সোল ছিল 3 রকম, 1,80,000, 60,000, এটা প্রবাবিলিটি 1 লাখের 30%, 80,000 60%, 60,000 10%। আবার কন্ট্রিবিউশন পার ইউনিট ছিল 7.5, ওটারও যেটা প্রবাবিলিটি। ফিক্সড কস্ট 3 রকমের আবার 3টে প্রবাবিলিটি। সো সবগুলো ক্যালকুলেশন করে আমাদের প্রায় 3 দুগুণ 6, 3 6 18 রকম, আমরা 18 ধরনের সিচুয়েশন পাচ্ছিলাম। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। তখন এইভাবে একদম খুবই কমপ্লিকেটেড হয়ে গেছিল, যে এতগুলো সিদ্ধান্ত, কোনটায় যাব না, তা আমরা এই দিনটা আলোচনা করেছিলাম। এই ধরনের প্রবলেম গুলো ডিসিশন মেকিং সময়, এই ধরনের প্রবলেমকে, এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন গুলোকে আমরা ডিসিশন ট্রি দিয়ে প্লটিং করতে পারি। তো ডিসিশন ট্রিটা একটা বৃক্ষের মতো, আমি দেখাবো একটু পরে হ্যাঁ কিভাবে করতে হয়। তো স্টেপ গুলা কি ডিসিশন ট্রিতে, স্টেপ 3টা স্টেপে ডিসিশন ট্রিটা প্লটিং করতে হয়। একটা হচ্ছে প্রথমে ড্র দ্য ট্রি ফ্রম লেফট টু রাইট, বাম দিক থেকে টু রাইট, ডান দিকে, শোয়িং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনস এন্ড ইভেন্টস আউটকামস। প্রথমে আমরা প্লটিং করব শুধুমাত্র সিদ্ধান্তগুলোকে, বাম দিক থেকে ডান দিকে আমরা শুধু বসায় যাব, একটা স্কোয়ার দিব, একটা সার্কেল দিব। স্কোয়ার দিয়ে কি মিন করা হয়? স্কোয়ার ইজ ইউজড টু রিপ্রেজেন্ট আ ডিসিশন পয়েন্ট, and at a decision point the decision maker, তাহলে স্কোয়ার দিয়ে ওই জন্য একটা ডিসিশন পয়েন্ট রিপ্রেজেন্ট করে স্কোয়ারটাকে। আর সার্কেলটা কি রিপ্রেজেন্ট করে? সার্কেল ইজ ইউজড অ্যাট এ চান্স আউটকাম পয়েন্ট। চান্স আউটকাম পয়েন্ট, অনেকগুলো চান্স থাকে, তার মধ্যে একটা অপশন যখন থাকে ওখানের মধ্যে দ্য ব্রাঞ্চেস ফ্রম হিয়ার আর অলওয়েজ সাবজেক্ট টু প্রবাবিলিটিস। তখন আবার এই ব্রাঞ্চেস গুলো এখন এটার থেকে যে আরো অপশনগুলো থাকে সেগুলো আবার প্রবাবিলিটি যুক্ত থাকে। এরপরে লেবেল দ্য ট্রি অ্যান্ড relevant cash inflows, outflows, discounted present value সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন নাকি আপনারা প্রেজেন্ট ভ্যালু সম্বন্ধে? নেক্সট চ্যাপ্টারে খুব লাগবে এটা। প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় একটা জিনিস আপনাদের কনসেপ্টে আছে নিশ্চয়ই, আছে না? আছে স্যার, আছে, মোস্ট অফ দ্য কেসে থাকার কথা। নেক্সট চ্যাপ্টারে আমরা শুরুতেই এটা প্রেজেন্ট ভ্যালু নিয়ে ডিটেইলস আলোচনা করব, ইন্টারেস্টিং, ওটা আমাদের জানবো তখন। তো এক্ষেত্রেও যদি আমাদের ক্যাশ ফ্লো যদি প্রেজেন্ট ভ্যালু জানতে হয়, ক্যাশ ইনফ্লো হোক আউটফ্লো, প্রেজেন্ট ভ্যালু তাহলে প্রেজেন্ট ভ্যালু আনলাম, এন্ড প্রবাবিলিটিস অ্যাসোসিয়েটেড উইথ আউটকামস, যদি প্রবাবিলিটি থাকে ওটাকে সংযুক্ত করলাম। এগুলো কইরা আমরা সার্কেলের মধ্যে সেটা দেখালাম। স্টেপ 2 তে গিয়ে প্রথমে স্টেপ বানাতে তাহলে কি হচ্ছে, আমরা প্লটিং করলাম, বৃক্ষটা সাজায় ফেললাম। স্টেপ 2 তে গিয়ে ইভ্যালুয়েট করব, ইভ্যালুয়েট দ্য ট্রি ফ্রম রাইট টু লেফট ক্যারিং আউট দিস টু অ্যাকশনস। তাহলে রাইট থেকে আমরা প্রথমে ডিসিশন গুলো কি হইতে পারে, প্রথমে আমরা বৃক্ষটা সাজানোর পরে আবার ইভ্যালুয়েটটা করব, বাম দিক থেকে ডান দিক থেকে শুরু করে পিছন দিকে ব্যাক করব। তখন সেখানে কি হবে, ইভ্যালুয়েট, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু এট ইচ আউটকাম পয়েন্ট আর চুজ দ্য বেস্ট অপশন এট ইচ ডিসিশন পয়েন্ট। দুটো জিনিস করব, করার পরে নাম্বার 3 তে স্টেপে রিকমেন্ড আ কোর্স অফ অ্যাকশন টু ম্যানেজমেন্ট। একটা এক্সাম্পল দিছি এখানে ছোট, আমরা এটা একটু ডিসকাস করতে পারি। যেমন ফর এক্সাম্পল, an oil company has recently acquired rights in a certain area to conduct surveys
and geological test drillings that may lead to extracting oil where it is found in commercially exploitable quantities. আচ্ছা একটা মিনিট আমাকে সময় দেন, আমি একটু জাস্ট আমার the area is already considered to have good potential for finding oil. একটা oil rig company, oil exploitation করে ওরা, হ্যাঁ, ওদের একটা কোম্পানি, তারা একটা জায়গা নিল, তো বলছে the area is already considered to have good potential for finding oil in commercial quantities. At the outset, the company has the choice to conduct further geological tests or to carry out a drilling program immediately. সে একটা মানে হয়তোবা ফার্দার জিওলজিক্যাল টেস্ট যেতে পারে, অথবা জিওলজিক্যাল টেস্ট না করে ইমিডিয়েটলি সে ড্রিলিং এ চলে যেতে পারে। তার অপশনগুলো সে দেখতেছে কোন দিকে যাবে, সেটাই সে খুঁজতেছে আসলে। অন দ্য নোন কন্ডিশনস, যদি জানা যায়, company estimates that there is a 70% chance of further tests indicating that a significant amount of oil is present. যদি যে সে বুঝতে পারে যে না, জানে যে হ্যাঁ তেল আছে, তেল যে আছে, আবার বুঝতে পারছে তেল আছে, কিন্তু তেল আছে কিনা সেটাও আবার 70% চান্স, প্রবাবিলিটি। এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন। whether the tests show the possibility of oil or not, possibility থাকুক না থাকুক তেল থাকার, or even if no tests are undertaken at all, যদি কোনো টেস্ট নাই করা হয় তবুও the company could still pursue its drilling program or alternatively consider selling its rights to drill in the area. তাহলে তার কোনো সম্ভাবনা না থাকুক, সে ইচ্ছা করলে ড্রিলও করতে পারে, ইচ্ছা করলে আবার ফার্দার ড্রিল না করে সে আবার ওটাকে রাইটটাকে সেল আউট করে দিতে পারে। ওই জমিতে সে ড্রিল করা রাইটটাকে সেল আউট করে দিতে পারে। Thereafter, however, if it carries out the drilling program, the likelihood of final success or final failure in the search for oil is considered dependent on the foregoing stages. Thus, if number 1, number 2, number 3, if the test indicated that oil was present, the expectation of success in drilling is given as 80%. যদি ইন্ডিকেট ওখানে থাকে, তেল যদি মানে টেস্ট করার পর যদি ওখানে তেল আছে এদিকে ইন্ডিকেশন পাওয়া যায়, তাহলে সাকসেসের এক্সপেকটেশন হচ্ছে 80%. If the test indicate that there was insufficient oil present, যদি টেস্টের পরে ইন্ডিকেশন পাওয়া যায় ওখানে সাফিসিয়েন্ট তেল নাই, ইনসাফিসিয়েন্ট তেল আছে, then the expectation of success in drilling is given as 20%. Or if no tests have been carried out at all, the expectation of finding commercially viable quantities of oil is given 55%. তাহলে তার তিন ধরনের অপশন সে দেখতেছে এখানে। Cost and revenues have been estimated for oil for all possible outcomes, and the net present value of each is given below. Cost এবং রেভিনিউ সেটা এস্টিমেট করে দিল ওখানে। যদি যখন সে জিওলজিক্যাল টেস্টিং করে তখন তার $10 million খরচ হয়ে যাবে, ড্রিলিং কস্ট করলে $50 million খরচ হয়ে যাবে, আর সাকসেস ইন ফাইন্ডিং অয়েল যদি অয়েল পেয়ে যায় তাহলে $150 million সে পাবে। আর যদি সেল অফ এক্সপ্লয়টেশন রাইটস, সেক্ষেত্রে অয়েল ইজ প্রেজেন্ট, যদি টেস্টে যদি অয়েল প্রেজেন্ট আছে এরকম ইন্ডিকেশন করে, তাহলে $65 million দিয়ে বিক্রি করতে পারে রাইটটাকে। টেস্ট ইন্ডিকেট নো অয়েল, যদি অয়েল যদি নাই এরকম যদি ইন্ডিকেশন আছে টেস্ট থেকে, তাহলে $15 million বিক্রি করতে পারে উইদাউট জিওলজিক্যাল টেস্ট, কোনো জিওলজিক্যাল টেস্ট করেই নেই, সেক্ষেত্রে সে রাইট অ্যাওয়ে $40 million সেল করে দিতে পারে। এখন সে এরকম একটা বিষয়টাকে এখন সে একটা প্রিপেয়ার এ ডিসিশন ট্রি ডায়াগ্রাম রিপ্রেজেন্ট দ্য অ্যাবভ ইনফরমেশন, সে একটা ডায়াগ্রাম করবে, ডায়াগ্রাম করে ওই যে and for the management of the company the calculate its best course of action, then explain why. এই সিচুয়েশনটাকে সে একটা বৃক্ষের মতো সাজায়া
ডিসিশন ট্রি দিয়ে একটা সে সিচুয়েশনে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে, চলে যাই, ট্রিটা দেখাতে হবে নাহলে আপনারা বুঝবেন না। পৃষ্ঠা 55 পেজ 55 455 না, এক মিনিট, তাহলে 455 minus 370 গুড। দেখেন এখানে তাহলে প্রথমে সে করবে কি, ট্রিটাকে সাজিয়ে ফেলবে ফ্রম লেফট টু রাইট। তাহলে তার হচ্ছে কি ডিসিশন পয়েন্ট হচ্ছে কি, মেইন ডিসিশন পয়েন্ট হচ্ছে এটা। এখানে আপনি ভ্যালুগুলো এখন ইগনোর করেন, মনে করেন আপনার প্রথমে কিন্তু ভ্যালু দেওয়া দরকার নাই, প্রথমে আমরা ট্রি সাজাবো, ভ্যালুগুলো এখন দিয়ে, এখন আপনারা মনে করেন ভ্যালু নাই, ভ্যালুগুলো আমরা পরে বসাবো। তার তিনটা অপশন এখানে, সে টেস্ট করতে পারে, অথবা রাইট টু সেল করতে পারে, অথবা ড্রিল করতে পারে। তিনটা অপশন দিল। তিনটা অপশন দেওয়ার পরে সে যদি টেস্ট করে, প্রথমে সেল করলে তো রাইট, সেল করলে তো ওখানে শেষ, ওখানে আর কোনো অ্যাকশন নেই, তাহলে এটা গেল এখানে। আবার সে ইমিডিয়েটলি ড্রিল টেস্ট না করে ইমিডিয়েটলি ড্রিল করতে পারে, তখন সেটা দিয়ে গেল। ড্রিল করতে গেলে আবার তার এখানে কত পার্সেন্ট চান্স, 55% চান্স পাওয়ার, 45% চান্স না পাওয়ার। ফাইন্ড অয়েল হলে এখানে আবার 150 পাউন্ড সে পেতে পারে। তাহলে এটা একটা অপশন, এটা একটা অপশন। আরেকটা অপশন কি, সে টেস্ট করতে পারে, টেস্ট করার পরে আবার সে করতে বা সে একটা পয়েন্টে আসলো, সেখানে আবার ইন্ডিকেশন 70% হতে পারে, অথবা মানে অয়েল আছে তার সম্ভাবনা 70%, অথবা অয়েল নাই তার সম্ভাবনা 30%। দুইটা অপশন গেল। এরপরে আসলে এখন তার সিদ্ধান্ত গ্রহণের দুইটা আবার এখানে অপশন আসছে। এই অপশনের মধ্যে সে যদি ক্যারি আউট করে অয়েলের জন্য, তাহলে তাকে ড্রিল করতে হবে। ড্রিল করে গিয়ে সে যেখানে যাবে সেখানে আমার সম্ভাবনা তার 80% 20%, ফাইন্ড অয়েল হলে 150, 80% সম্ভাবনা। আবার সে এই পয়েন্টে এখানে আবার ড্রিল না করে সে সেল করে দিলে এই পয়েন্টে সে 65 পেতে পারে। দেন দেন আসেন, সে যদি আবার ইন্ডিকেট অয়েল যদি না পায়, যদি মানে অয়েল না পাওয়ার ইন্ডিকেশন যদি থাকে 30%, সেক্ষেত্রে সে ড্রিল করলে এদিকে চলে যাবে, ড্রিল না করলে সে রাইটটা সেল করে দিতে পারে, এদিকে চলে যেতে পারে। ড্রিল যদি করে তাহলে তার ড্রিলিং এ গিয়ে আবার দুটো অপশন আছে, প্রবাবিলিটি দুটো আছে, ফাইন্ড অয়েল 20% পাবে না। এখন তো এখানে তো তার ইন্ডিকেশন হচ্ছে পাবে না, সুতরাং না পাওয়ার সম্ভাবনা হচ্ছে পাওয়ার সম্ভাবনা 20%, না পাওয়ার সম্ভাবনা 20%, 80%। সো এখানে গেলে কি হবে আর এখানে গেলে কি হবে, অথবা সে রাইটটাকে সেল করে দিতে পারে। আর এটা তো বললামই আগে যে রাইট, তাহলে তিনটা অপশনে গেল। একটা হচ্ছে সে রাইট সঙ্গে সঙ্গে সেল করে দিল, কোনো কিছু ড্রিলিং গেল না। আরেকটা হচ্ছে সে টেস্ট করলো না কিন্তু ড্রিলে চলে গেল, তাহলে এই অবস্থা। আরেকটা হচ্ছে সে টেস্ট করতে গেলে তার এতগুলো অবস্থা গেল। তিন রকম সিচুয়েশন সে প্লটিং করলো। এটা তার স্টেপ 1। স্টেপ 2 তে গিয়ে সে কি করবে, এখন সে ভ্যালু, স্যার এখানে ট্রির মধ্যে কিছু ভ্যালু দেখা যাচ্ছে স্যার, এই যে এগুলোর উপরে 120, 30। আমি তো আপনাদেরকে প্রথমে বলছি যে ভ্যালুটার প্রথমে ইগনোর করতে হবে। প্রথমে ট্রিটাকে সে সাজাবে, প্রথমে সে ট্রি সাজাবে, তার পাথ কোন কোন পথে সে যেতে পারে, তার যাওয়ার পথ কি আছে। যাওয়ার পথ তিনটা আছে। একটা হচ্ছে সে ড্রিল করে ফেলতে পারে উইদাউট টেস্ট, এটা হচ্ছে এই পথটা। আমার কার্সারটা দেখতে পাচ্ছেন না আপনারা মোবাইল স্ক্রিনে যে আমি কার্সার নাটতেছি, বুঝতেছেন আপনারা, দেখতেছেন ওটা? জি স্যার, বোঝা যায়। জি। তাহলে দেখেন আমার স্ক্রিনে কার্সারটা দেখেন। একটা তো সে মানে ড্রিল কোনো টেস্ট ছাড়া ড্রিল করলো, সেটা হচ্ছে এই অপশনটা। একটা হচ্ছে সে রাইটটাকে সেল করে ফেললো, সেটা হচ্ছে এই অপশনটা। এখানে আর কোনো ফার্দার অ্যাকশন নেই, সেল করলো ওখানে শেষ। এটা হচ্ছে কি আবার সে টেস্ট করলো এবং সে ড্রিলিং এ যাবে আর কি। ড্রিলিং এ যাওয়ার জন্য টেস্ট করলো, করার পরে সে ইন্ডিকেশন অফ অয়েল। আপনারা এখন প্রথমে ভ্যালুগুলো ইগনোর করবেন, এগুলো এখন এগুলো আপনার পরে আবার ব্যাক ক্যালকুলেশন করে আসবো। আচ্ছা, তখন সে আরেকটা যখন টেস্টের বিষয় যদি যায়, তাহলে তার এই অ্যাকশনের পরে এখানে একটা অ্যাকশন আছে। এখানে অ্যাকশনের মধ্যে তার তেল পাওয়ার সম্ভাবনা 70%, না পাওয়ার সম্ভাবনা 30%। সে সাজাইলো করে, সাজাইয়া যদি সম্ভাবনা তার থাকে, সেক্ষেত্রে সে আবার ওখানে আরো দুটো অ্যাকশন আছে, হয় ড্রিল করবে অথবা সেল করে দেবে। না পাইলেও সে ড্রিল করতে পারে অথবা সেল করে দিতে পারে, দুটোই একই রকম অ্যাকশন আছে। তাহলে এবার সে এখন কি করবে, ভ্যালু অ্যাড করবে।
তাহলে দেখেন আমরা সে ব্যাক ক্যালকুলেশন করে কিভাবে আসবে। ফাইন অয়েল যদি হয় তাহলে ফাইনালি সে 150 পাউন্ড পেতে পারে, 150 মিলিয়ন পাউন্ড। তাহলে এখানে ফাইন 150 মিলিয়ন পাউন্ডের 80% যদি সে প্রবাবিলিটি করে তাহলে তার ভ্যালু এখানে হচ্ছে 120 মিলিয়ন পয়েন্ট, মানে 150 ইন্টু 0.8 তাহলে 120। আবার ড্রিলিং করলে তার 50 মিলিয়ন পাউন্ড খরচ হবে, করলে সে আবার এখানে তাহলে 120 মাইনাস 50 তাহলে 70 চলে আসবে। অথবা এখানে সে 70 পাবে, অথবা সেল রাইট 65 দিয়ে করতে পারে। আচ্ছা, অথবা সে এখানে তাহলে এই ক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে কি সে ইন্ডিকেট যদি নো অয়েল হয় তাহলে 150 তার ফাইনালি ওটা 20% নো অয়েল, 30 টাকা তার ভ্যালু, মাইনাস $50, তাহলে এখানে আসে সে আরো মাইনাস হয়ে যায় আর বেশি, 30 মাইনাস 50, ওইটা না, বরং সে সেল রাইট করলে সে 15টা পায়। সুতরাং তার এখানে এই ক্ষেত্রে কি হলো স্যার? এখানে 70 আর 15 তো আছে প্রবাবিলিটি স্যার, নাকি? না, এখানে প্রথমটা দেখেন আপনারা 150 ইন্টু 80%, 0.8 তাহলে 120 থেকে 50 মাইনাস গেলে 70। ওকে স্যার, ওকে। হ্যাঁ, আর এখানে ঠিক আছে। সেল রেট হচ্ছে 65, এটা 65, আমি এখানে কি 85 দেখতে পাচ্ছি, এটা কিন্তু 65। স্যার অলরেডি ফাইন। সেল রেট 65 বইতেও আছে, কিন্তু আমি স্ক্রিনে মনে হয় 85 দেখতে পাচ্ছি। আপনাকে 85 দেখতে পাচ্ছেন? স্যার আমার মনে হচ্ছে সমস্যা নেই স্যার, আমাদের বই আছে সাথে। হ্যাঁ, বইতে তো 65ই আছে। আচ্ছা, যাই হোক, তো তাহলে চলে আসলো এখানে 70। তো এখানে সে তাহলে এই পার্টটা তো ভালো, এই ক্ষেত্রে তার এখানে সেল রাইট করে দিলে 15টা পাবে। সে যদি এখানে যদি এসে বিক্রি করে দেয় তাহলে $15 পাইলে, তাহলে এই পার্টটা ভালো, এই পার্টটা ভালো না, এই পার্টটা তাদের লস। তাহলে এটা গেল এই সিদ্ধান্তে এসেতে সে তাহলে আবার এখন সে তো ড্রিল করবে। ড্রিল যদি করে তাহলে তার এখানে এক্সপেক্টেড ভ্যালু কত, ইন্ডিকেশনের 70 এবং মানে 70% চান্স প্লাস 70% চান্স প্লাস 15 পাওয়ার 30% চান্স যোগ করলে 53.5 হবে। যেমন 70 স্যার এখানকার এই 15 কিভাবে আসলো এটা কিন্তু বুঝি নাই। কোনটা এটা যে মাত্র যেটা বলতেছেন, জি এই 15টা। হ্যাঁ জি স্যার, জি এখানে বলা আছে টেস্ট ইন্ডিকেট নো অয়েল, যদি তেল না পাওয়া যায় তখন কিন্তু $15 পাবে, সে 15 মিলিয়ন পাবে। না, সে যদি বিক্রি করে দেয়, হ্যাঁ বিক্রি করে দিলে মিলিয়ন পাবে, সেটা প্রশ্নে বলা আছে। হ্যাঁ, অথবা প্রশ্নে বলা আছে, অথবা তার কি হবে, সে এখানে হিসাব করছে এখানে মোর প্রফিটেবল রেদার দ্যান ড্রিলিং কস্ট। ড্রিলিং কস্ট তো -50 আর সেলিং রাইটস এখানে 15 স্যার, এখানে সেকেন্ডটাতে এই জায়গাতে। সুতরাং এই যে এখানে আবার যে এখানে ডাবল চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ স্যার এটার মানে কি? এটা মানে হচ্ছে পাথ টু ফলো, এটা নিচে এখানে লেখা আছে পাথ টু ফলো। এই পাথটা হচ্ছে বেটার পাথ। যেমন এই ক্ষেত্রে বেটার পাথ হচ্ছে এটা 65 থেকে 70 বেশি, এই ক্ষেত্রে বেটার পাথ হচ্ছে এটা বেটার পার্ট। বেটার স্যার জি ক্লিয়ার স্যার। পাথ টু ফলো। এরপরে আপনি এইটা 53.5 কি আসলো, এখানে ওই এক্সপেক্টেড ভ্যালু বের করলো 70 ইনটু 0.7 প্লাস 15 ইনটু 0.3, তাহলে 53.5 এক্সপেক্টেড ভ্যালুটা বের করলো, প্রবাবিলিটিকে গুণ করার পরে সে আবার টেস্ট করলো 10 দিয়ে, তাহলে তার এখানে ভ্যালু এসে গেল 43.5। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সে সেল করলে 40 পাচ্ছে, আর এখানে ড্রিল যদি করে উইদাউট এনি টেস্ট তাহলে সে এখানে 82.5 পায়, কিন্তু থেকে যদি সে বইতে আছে প্রশ্ন বলা আছে 150-55% চান্স হলে 0.5 অবধি গুণ করলে 82.5 যদি থাকে, আবার ড্রিলিং এর খরচ আছে $50 পাউন্ড, তাহলে হবে 32.5। আর তারে শুধু স্ট্রেট ডিলিং চলে গেলে সে পাচ্ছে 32.5, সেল করলে সে 40 পাচ্ছে। আর যদি সে নিজেই টেস্ট করার পর ডিলিং এ যায় সেক্ষেত্রে যে ভ্যালু হচ্ছে তার 43.5, যেমন 43.5 মাইনাস 10, সেক্ষেত্রে এই পাথটা তার জন্য বেটার পাথ। স্যার কেন স্যার এটা বেটার পাথ স্যার? ভ্যালু বেশি। আমাদের নিচে নোট করি তাহলে 82.5 হচ্ছে, তাহলে এটা বেটার না? না 82.5 থেকে আবার ড্রিল করতে হবে $50, 50 মাইনাস করেন 32.5 হবে তখন।
তখন 32.5 হয়ে যাবে। আর আপনি যদি সেল রাইট করতে চান তখন হবে আপনার ভ্যালু হবে 40, কিন্তু আপনি যদি টেস্ট করেন কিন্তু আপনার সব খরচ বাদ দিয়ে থাকবে 43.5 ভ্যালু। 43.5 বেশি, সেটা হচ্ছে আমার জন্য পার্ট টু ফলো। ওকে স্যার, This strategy will maximize the returns. এই হচ্ছে কি অবস্থা। আগের পৃষ্ঠে কত ছিল? $436 436 61. So this is the decision tree. আমি আপনাদেরকে এখানে যেটা বলবো, decision tree-টা অনেক কাছে কমপ্লেক্স লাগতে পারে, এটা কনসেপ্টটা মাথায় রাখবেন। হোয়াট ইজ decision tree? এখানে খুব বড় কোশ্চেন, এটা দেওয়ার সময় আমি দেখি না, বাট 5-6 মার্কস ম্যাক্সিমাম 7-8 মার্কস এরকম দিতে পারে। এবং চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12, 11 এই দুটো থেকে আপনার ধরেন না 10-15 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, আসে। সো এখানে আসলে মানে আপনাদেরকে এগুলা কনসেপ্ট গুলা যে সব তো আপনার ফর্মুলার বেসিসে বা এই ধরনের ইকুয়েশন বেসিসে, এগুলা জাস্ট একটু প্র্যাকটিস করে মাথার মধ্যে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ বেশি কষ্ট হবে না এটাতে। স্যার সার্কুলার স্কয়ারটা আরেকবার বললে ভালো হতো স্যার। সার্কুলার আর স্কয়ার এটা কেমন কি? সার্কুলার স্কয়ার দিয়ে বলতেছে যে ডিসিশন স্কয়ার ইজ ইউজড টু রিপ্রেজেন্ট আ ডিসিশন পয়েন্ট। হ্যাঁ, একটা ডিসিশন পয়েন্ট, ওই পয়েন্টে গিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন কি করবেন না করবেন। আর সার্কেলের মধ্যে হচ্ছে গিয়ে আপনার চান্স আউটকাম পয়েন্ট, যেখান থেকে আপনি ব্রাঞ্চেস হিয়ার আর অলওয়েজ সাবজেক্ট টু প্রবাবিলিটিস, আপনি আরো কিছু কাজ, ওখানে অ্যাকশন বাকি আছে আপনার। আউটকাম পয়েন্ট আসছে, ওখান থেকে আরো কিছু অ্যাকশন আপনি নিতে পারেন, কি কি বিভিন্ন অ্যাকশন নিতে পারেন এবং সেগুলোর প্রবাবিলিটি গুলো আপনি আনতে পারেন। সেভাবে আপনি মিন করার জন্য সার্কেলটা ইউজ করেন। তার মানে স্যার আমরা স্কয়ার হইলে এখানে ডিসিশন নিতে পারবো, আর সার্কেল হইলে না, ডিসিশনটা নেবেন না আপনি, ফাইনালি গিয়ে একটা ডিসিশন নেবেন, যেটা ডিসিশন নেবেন সেটা একদম বিগিনিং এ থাকবে। ওখান থেকে বিভিন্ন ডিসিশন পয়েন্ট কোন কোন স্টেপে কোন, যেমন এই ক্ষেত্রে স্কয়ার 3টা না 4টা পেয়েছি, 3টা পেয়েছি আমরা। 3টে স্কয়ারের মধ্যে 3 রকম ডিসিশন নিতে পারতেন আপনারা, সেরকম করে আপনারা আগাবেন। ওকে, তারপরে আসেন আপনাদের সেনসিটিভিটি অ্যানালাইসিস। হোয়াট ইজ দিস? সেনসিটিভিটি অ্যানালাইসিস আমরা আগেও আলোচনা করেছিলাম বিভিন্ন চ্যাপ্টারে, এখানেও আছে। Sensitivity analysis takes each uncertain factor in turn and calculates the change that would be necessary in that factor before the original decision is reversed. Original decision-টা রিভার্স হইতে পারে কোন পর্যায়ে গিয়ে, সেটাকে হিসাব করাটা হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস। মানে অরিজিনাল ডিসিশনটা নিয়েছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু বিবেচনা করে একটা অরিজিনাল সিদ্ধান্ত ছিলাম, ওই সিদ্ধান্তটা কতটুকু সেনসিটিভ চেঞ্জ হওয়ার জন্য, ওটাই হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস। একটা উদাহরণের মধ্যে আপনারা ক্লিয়ার হতে পারবেন। By using this technique, it is possible to establish which estimates, variables, অথবা estimates মানে variables, are more critical than others in affecting a decision. The process in calculating sensitivities, the process is as follows. Best estimates for variables are made and a decision arrived at. প্রথমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, বেস্ট এস্টিমেট গুলো করে করে সমস্ত ভ্যারিয়েবল গুলো হিসাব করে বেস্ট এস্টিমেট নিয়ে ফেলি এবং একটা ডিসিশন করে একটা নিয়ে রাখি। ফর এক্সাম্পল, a net present value calculation may indicate accepting a project. আচ্ছা, নেট প্রেজেন্ট ভ্যালু সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে? আছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। নেক্সট আমাদের কিন্তু নেক্সট চ্যাপ্টারে কিন্তু এই নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আমাদের বিশদ আলোচনা করবো আমরা। যাদের নাই তারা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট। তারপরে each of the variables is analyzed in turn to see how much the original estimate can change before the original decision is reversed. For example, it may be that the estimated selling price can fall by 5% before the net present value becomes negative and the project will be rejected. তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে কিভাবে হয় একটু শর্টলি বলি। মানে আপনার যা ইনকাম, আপনার খরচ থেকে ইনকামটা বেশি হবে এবং নেট প্রেজেন্ট ভ্যালুটাকে মানে রাইট টু দ্য পয়েন্ট, আজকের টাইমে জিরো টাইমে ওটাকে ক্যালকুলেশন করা। মানে 5 বছর পর্যন্ত আপনি ইনকাম করতে থাকলেন এবং 5 বছর পর্যন্ত খরচ করতে থাকলেন, কিন্তু আজকের দিন হিসাব করলেন ডিসকাউন্ট ফ্যাক্টর ইউজ করে 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 আজকের দিনে ওটা ভ্যালু কত, ওভাবে করে একদম নেট যেটা মানে বেনিফিট থাকবে, যদি প্লাস হয় তাহলে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু প্লাস হলে আপনার জন্য প্রজেক্ট সবসময় ভাইবল।
তাহলে আপনি এই ধরনের ক্ষেত্রে সেলিং প্রাইস কত পার্সেন্ট, মনে করেন 5%, এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ইট মে বি এস্টিমেটেড দ্যাট সেলিং প্রাইস ক্যান ফল বাই 5%, যদি 5% সেলিং প্রাইস কমে যায় তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। তো সাধারণত নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হলে আমরা প্রজেক্টটা রিজেক্ট করে দিই, না এটা নেট প্রেজেন্ট নেগেটিভ, এই প্রজেক্টে নেওয়া যাবে না। নেক্সট চ্যাপ্টারে কিন্তু এটা ভালো আলোচনা আছে। Estimates for each variable can then be reconsidered to assess the likelihood of decision being wrong. For example, what is the chance of selling price falling by more than 5%? এগুলো হচ্ছে একটা প্রসেস অফ ফলোস। একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবে। বলতেছে a manager is considering a market versus buy decision based on the following estimates. একটা ম্যানেজার করতেছে কি সে মানে মেক ভার্সেস বাই, সে কি বানাবে প্রোডাকশন করবে নাকি বাইরে কিনবে, সে একটা ডিসিশন আসতে যাচ্ছে। যদি সে ইফ মেড ইন হাউস আর ইফ বাই ইন অ্যান্ড রিব্যাজ, সে ইন হাউস বানাতে পারে অথবা বাইরে থেকে কিনে ওটাকে রিব্যাজিং করতে পারে, স্টিকার লাগাতে পারে, স্টিকার ব্যবসা। এখন তার ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট যদি সে ঘরে বানায়, নিজে বানায়, তাহলে 10 টাকা, আর এক্সটার্নাল পারচেজ কস্ট তার এখানে নাই, আর আলটিমেট সেলিং প্রাইস তার 15, তাহলে এখানে তার প্রফিট হচ্ছে 5 টাকা, 15 বিয়োগ 10। আর যদি সে বাইরে থেকে কিনে তাহলে তার প্রোডাকশন কস্ট কিছু লাগে, রিব্যাচিং করতে 2 টাকা লাগে, আর এক্সটার্নাল পারচেজ কস্ট বাইরে থেকে কিনতে লাগে 6 টাকা, এবং সে বিক্রি করতে পারে 14 টাকায়। তাহলে এখানে লাভ কত? 14 বিয়োগ 2 যোগ 6 8 কত? 6 টাকা। তাহলে এখানে আইডেন্টিফাই দ্য সেনসিটিভিটি অফ দ্য ডিসিশন। তাহলে তার এক্ষেত্রে নিচে তার সিদ্ধান্ত কি? নিশ্চয়ই সে বাইরে থেকে কিনে স্টিকার লাগাবে, আসবে, লাভ বেশি। সুতরাং এখানে বলছে এখন আইডেন্টিফাই দ্য সেনসিটিভিটি অফ দ্য ডিসিশন টু দ্য এক্সটার্নাল পারচেজ প্রাইস। যদি আমি এক্সটার্নাল থেকে পারচেজ করি, এটাই তো আমাদের ডিসিশন, তাহলে একটা সেনসিটিভিটি কট্টক সেনসিটিভিটি, মানে কট্টক পর্যন্ত এটা এই জায়গায় আমরা থাকতে পারবো, এই সিদ্ধান্তে থাকতে পারবো, সেইটাই আমরা হিসাব করবো। তাহলে আমাদের স্টেপ 1টা কি? হোয়াট ইজ দ্য অরিজিনাল ডিসিশন? তো অরিজিনাল ডিসিশনটা হচ্ছে কি আমাদের the comparing contribution figures, the product should be bought in and rebadged, যেটা আমরা 5 টাকা এবং 6 টাকা হিসাব করলাম, যেমন ইন হাউস করলে 5 টাকা এবং রিব্যাচ করলে 6 টাকা। সো আমাদের অরিজিনাল ডিসিশন ছিল 6 টাকা করে, আমরা 6 টাকা যেটা লাভ বেশি সেটা কিনবো, বাইরে কিনবো। এখন স্টেপ 2, ক্যালকুলেট দ্য সেনসিটিভিটি অফ দ্য এক্সটার্নাল পারচেজ প্রাইস। এই যে এক্সটার্নাল পারচেজ প্রাইসের সেনসিটিভিটি কত? ক্যালকুলেট দ্য সেনসিটিভিটি টু দ্য এক্সটার্নাল পারচেজ প্রাইস ফর ইনডিফারেন্স। যদি দুইটার মধ্যে যদি সমান সমান সিদ্ধান্ত হয়, মনে করেন দুটোতে একই রকম প্রফিট, তাহলে ফর ইনডিফারেন্স দ্য কন্ট্রিবিউশন ফ্রম আউটসোর্সিং নিডস টু ফল টু $5 পার ইউনিট। এই বাইরে কিনার প্রফিট কন্ট্রিবিউশন যদি 5 টাকা হয়ে যায় আর ইনহাউস যদি 5 টাকা হয়ে যায়, তাহলে তো সমান ইনডিফারেন্স, তখন তো সমান সমান অবস্থা। Thus the external purchase price only needs to increase by $1 per unit. তাহলে যদি আমার এক্সটার্নাল প্রাইসটা যদি 6 টাকার জায়গায় যদি 7 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আমার ইনডিফারেন্স হয়ে যাবে, দুই ক্ষেত্রে কিন্তু $5 করে আমার হয়ে যাবে। এই যে 1 টাকা, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে সেনসিটিভিটি। তার মানে 1/6 মানে 17% যদি ইনক্রিজ করে। হ্যাঁ, সো ইফ দ্য এক্সটার্নাল পারচেজ প্রাইস রোজ বাই 17%, the original decision would be reversed. তাহলে আমার 70% যদি আমার 6 টাকাটার বাইরে 60 টাকা হয়ে যায়, মানে 6 টাকা থেকে 1 টাকা বাড়ার মানে 70% বৃদ্ধি হয়ে যদি 60 টাকা হয়ে যায়, তাহলে আমার সিদ্ধান্তটা কিন্তু রিভার্স হয়ে যেতে পারে। দিস ইজ কল্ড সেনসিটিভিটি অ্যানালাইসিস। আরেকটা উদাহরণ দিচ্ছে এখানে, এটা হচ্ছে যে আপনার সেনসিটিভিটি অফ প্রবাবিলিটি অথবা সেনসিটিভিটি অফ লস এন্ড একটা উদাহরণ দিচ্ছে এখানে। এটাও ইজি, আপনার দেখেন, ম্যানেজার হ্যাজ আইডেন্টিফাইড দ্য ফলোইং 2 পসিবল আউটকামস ফর এ প্রসেস। একটা প্রসেসের সে 2টা পসিবল আউটকাম বের করলো, একটা পুয়ার আউটকাম, একটা গুড আউটকাম। পুয়ার এর প্রবাবিলিটি 0.4, গুড এর প্রবাবিলিটি 0.6। ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, পুয়ার যদি হয় 0.4 প্রবাবিলিটিতে লস হতে পারে $20,000 বা পাউন্ড ডলার, $20,000। আর গুড যদি হয় যার প্রবাবিলিটি 60%, 0.6, আর প্রফিট হতে পারে তার $40,000। এখন সে the expected value has been calculated as EV into, যেটা আপনারা আগেও পড়ছেন, একই expected value 0.4 into 20 plus 0.6 into 40, কত হয়? 16। আমি একটু আমার জায়গায় আসি।
হ্যাঁ আচ্ছা, তারপরে এখন বলতেছে the expected value has been calculated as হচ্ছে গিয়ে 0.4 into 20 plus 0.6 into 40, তাহলে সমান সমান plus 16, এটা হচ্ছে expected value. This would suggest that the opportunity should be accepted. তাহলে এরকম যদি expected value বেশি থাকে তাহলে আমি accept করব, প্রজেক্টটা accept করব। এখন requirement দিচ্ছে suppose the likely loss if results are poor has been underestimated. মনে করেন এখন আমরা ধরে নিচ্ছি যে মনে করেন লাইকলি লস মানে $20,000 আমরা আন্ডার এস্টিমেট করছি, কম ধরছি, তাহলে এখন আমরা হিসাব করবো যে হোয়াট লেভেল অফ লস উড চেঞ্জ দ্য ডিসিশন, কতটুকু পর্যন্ত লস হলে আমার ডিসিশনটা চেঞ্জ হতে পারে। ইন এফেক্ট উই ওয়ান্ট এ ব্রেক ইভেন এস্টিমেট, আসলে আমরা একটা ব্রেক ইভেন এস্টিমেট করে তখন সেটা জানতে পারবো। আরেকটা বলছে সাপোজ এটা হচ্ছে লসের ক্ষেত্রে হচ্ছে $20,000 লস হতে পারে, অথবা আরেকটা বলছে সাপোজ দ্য প্রবাবিলিটি অফ এ লস হ্যাজ বিন আন্ডার এস্টিমেটেড, এই যে 0.4 পড়ছে প্রবাবিলিটি 0.4 বা 40% প্রবাবিলিটি পুয়ার হওয়ার, এইটা আমরা আন্ডার এস্টিমেট করছি, এটাও হতে পারে। তাহলে কি ক্ষেত্রে সেখানে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন প্রবাবিলিটি। আচ্ছা, তো সেইটা সেনসিটিভিটি অ্যানালিসিস করার জন্য সে একের উপর হিসাব করবে। কোথায় চলে গেলাম? আমি ওই সলিউশনে যাই। স্যার 456 ওর কত? 456 কারণ আমি একটু মাইনাস করে আমাকে আনতে হবে 81, আমাকে আনতে হবে 81 দিলে আসবে, এসে গেছে। দেখেন তো কি করছে, প্রথমে এটা সে সলিউশন করতেছে, হ্যাঁ প্রথমে সে করতেছে এক্সপেক্টেড ভ্যালু would have to decrease by $16,000 before the original decision is reversed. আমার তো এক্সপেক্টেড ভ্যালু 16,000 টাকা ছিল, এখন তার বলছে the expected value would have to decrease by $16,000 before the original decision is reversed. That is, this is the break even point. তাহলে let the loss, এটা একটা algebraic equation দিয়ে ওরা সলভ করতেছে, let the loss be L. তাহলে কারেন্টলি এক্সপেক্টেড ভ্যালু সমান সমান 0.4 into L plus 0.6 into 40. If expected value falls to 0 মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে আনার জন্য, হ্যাঁ, if the expected value falls to 0 তাহলে expected value of 0 সমান সমান 0.4 into L plus 0.6 into 40. আচ্ছা, 0 সমান সমান 0.4 into L plus 0.6 into 40 যদি ধরি আমরা, তাহলে আমরা আসলে মানটা বের করবো L এর লস কত হইতে পারে, ওই জন্য আমরা 0 দিয়ে করলাম। 0 সমান সমান মানে 0 মানে হচ্ছে এখানে ব্রেক ইভেন পয়েন্ট 0, নো প্রফিট নো লস, এই জন্য 0 ধরলাম। এক্সপেক্টেড ভ্যালু সমান সমান অফ 0 সমান সমান বা ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান 0.4 into L plus 0.6 into 40, তাহলে সমান সমান 0 সমান 0.4 L plus 24, তারপরে মাইনাস 24 সমান সমান 0.4 L minus 24 বাই যাই হোক L এর মান বের করলাম -60, ইকুয়েশন দিয়ে বের করলাম। The loss would have to increase from 20,000 to 60,000, তার মানে আমার 60,000 যদি আমার লস যদি 60,000 পর্যন্ত হয় তাহলে আমার ডিসিশনটা রিভার্স হয়ে যাবে। আমি তো 20,000 ধরছি, কিন্তু এখন আমি কোটক সেন্সিটিভ এই 20,000টা মনে করছি আন্ডার এস্টিমেট করছি, তাহলে আমরা একটা ইকুয়েশন দিয়ে হিসাব করলাম যে the loss would have to increase from 20,000 to 60,000 before the decision is reversed. তার মানে 200% ইনক্রিজ, মানে 40,000 বাড়লে 20,000 থেকে 40,000 বাড়লে মানে 200% ইনক্রিজ ইন দ্য লস, এই একটা হিসাব। আবার বি রিকোয়ারমেন্ট ছিল যে প্রবাবিলিটি যদি 200 বার বুঝলাম না স্যার, 200% ইনক্রিজ কেন হয়েছে? 40, এই যে আপনার 60,000 থেকে 20,000 বাদ দিলে 40,000, তাহলে কত? 20,000 থেকে 40,000 মানে 200% ইনক্রিজ। অথবা সেকেন্ড যে অপশন ছিল ওদের বি রিকোয়ারমেন্ট ছিল দা এক্সপেক্টেড ভ্যালু উড হ্যাভ টু ডিক্রিজ বাই ওই 16,000 বিফোর দ্য অরিজিনাল ডিসিশন রিভার্স, ওই ব্রেক ইভেন, দিস ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এবার আমরা প্রবাবিলিটি বের করব। এখন একই ইকুয়েশন আমি প্রবাবিলিটিকে ধরলাম, লেট দ্য প্রবাবিলিটি অফ এ লস বি পি and the probability of a profit be 1 minus p. তাহলে কারেন্টলি expected value সমান p into
-20 প্লাস 1 minus p into 40, যেটা আমাদের দেওয়া আছে কারেন্টলি এক্সপেক্টেড ভ্যালুটা। তাহলে ইফ দ্য এক্সপেক্টেড ভ্যালু ফলস টু 0 মানে ব্রেক ইভেন যদি আসে, তাহলে কি হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ 0 সমান সমান p into -20 plus 1 minus p into 40 as per question and equation। তাহলে 0 সমান সমান -20p plus 40 minus 40p, 60p সমান 40, p সমান সমান 40/60, তাহলে p সমান সমান 0.67। তাহলে কি হলো? the probability of a loss would have to increase to 0.67 from 0.4 before the decision is reversed। একটা ইকুয়েশন দিয়ে আমরা পাটিগণিতে যেমন মনে করেন বীজগণিতে এরকম আমরা বীজগণিতে করছি, অ্যালজেব্রাতে করছি প্রচুর অঙ্ক, একই রকম ইকুয়েশন, নাথিং ডিফারেন্ট, সেম থিং করে আমরা সেনসিটিভিটি অ্যানালিসিসটা করলাম যে কতটুকু সেনসিটিভ, সিম্পল ইজ দ্যাট। ওকে, সো আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা একটুকুই দেখি, আর লাস্ট কি আছে? আর তাহলে স্যার এখান থেকে স্যার ডিসিশনটা কেমন হলো? মানে যে কোনো একটাতে মাইনাস ফিগার না, এখানে সিদ্ধান্ত না, এখানে সেনসিটিভিটি সে অ্যানালাইজ করলো, এখানে কোনো সিদ্ধান্তের বিষয় নেই, কতটুক সেনসিটিভ সেটা সেই হিসাব করলো। এখানে কতটুক সেনসিটিভ মানে স্যার কতটুকু চেঞ্জ হওয়ার সম্ভাবনা, কতটুকু চেঞ্জ হতে পারে, বলে আমাদের সমস্যা। তাহলে আপনি আবার প্রথম ভূমিকাতে আসেন, why এটা কেন করি? sensitivity analysis takes each certain factor in turn and calculates the change, calculates the change that would be necessary in that factor before the original decision is reversed। যদি কোনো অরিজিনাল ডিসিশন নেন, ওটা যদি রিভার্স হয়ে যায়, ওটা কখন চেঞ্জ হবে, কোন একটা ভ্যারিয়েবলের চেঞ্জের কারণে, ওটা কতটুকু চেঞ্জের কারণে ওটা চেঞ্জ, অরিজিনাল সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। যে কোনো একটা ভ্যারিয়েবল, যে কোনো একটা কম্পোনেন্টের কত পার্সেন্ট চেঞ্জের কারণে অরিজিনাল সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, সেটাকে হিসাব করাটা হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস। দ্যাটস অল। তো এই হলো মোটামুটি সেনসিটিভিটি অ্যানালাইসিস। আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ, আমরা নেক্সট চ্যাপ্টার যাব, তারপরে তার আগে একটা রিভিউ করি। এই চ্যাপ্টারে আমরা ডিলিং উইথ রিস্ক এন্ড আনসার্টেনিটি, আমরা রিস্ক এবং আনসার্টেনিটি গুলো কিভাবে করলাম, এটাতে আমরা প্রথম থেকে অনেকগুলো করছি, যেমন ডিসিশন ক্রাইটেরিয়া গুলো কি কি, পে অফ টেবিল করছে, পে অফ টেবিলটা ভালো ভালো দেখবেন, এক্সপেক্টেড ভ্যালু গুলো কিভাবে হিসাব করতে হয় সেটা দেখবেন, প্রবাবিলিটি কিভাবে ইনক্লুড করতে হয় সেগুলো নেবেন, মেজারিং হচ্ছে সেক্ষেত্রে মেজারিং রিস্কটা করলেন প্রবাবিলিটি করে, দেন ভ্যালু অফ ইনফরমেশনটা হিসাব করছিলাম একবার, সেটাও দেখবেন, ডিসিশন ট্রি, এটাও আলোচনা করলাম আজকে। মোটামুটি এটুকুই আলোচনা। বিশেষ কিছু এখানে আপনার ওই মানে যেহেতু বেশিরভাগই ফর্মুলা বেসিস, আপনারা একটু এটা ফর্মুলাগুলো মাথায় নেবেন, একটু প্র্যাকটিস করবেন, আর প্রশ্নগুলো দেখবেন, দ্যাটস অল, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাই, আমাদের যেটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 12 চলে যাই। আচ্ছা, আর তো কোনো আপনাদের কোশ্চেন আছে ওখানে 11 চ্যাপ্টার 12 আর 11 এর মধ্যে? নো স্যার। ওকে, ফাইন। আসতেছে না কেন? আসছে, স্ক্রিন আসছে? জি স্যার, আসছে। ওকে, সো আমরা আজকে রিয়েলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের জন্য, প্র্যাকটিক্যালি যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে, যারা ব্যাংকে আছেন তাদেরও লাগবে, যারা ব্যবসা করতেছেন, যারা বিভিন্ন ডিসিশন মেকিং কাজ করতেছেন, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করতেছেন, তাদের জন্য এগুলা, এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। মনে দিয়ে দেখেন, ইনশাআল্লাহ 12 এবং 13 চ্যাপ্টার রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস, এবং পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন থাকবে, নো ডাউট। আর কি আপনারা সবাই ক্যাপিটাল বাতিল করছেন না বিভিন্ন সময়? হ্যালো, জি স্যার, করছি স্যার। কেউ কথা বলছেন একটু? জি স্যার, করছি, কথা মেবি কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি একটু সবাই মিউট করি আবার, কারো যে আমি কথা শুনতে পাচ্ছি, আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলবেন, কেমন? আমার সঙ্গে রেসপন্স করিয়েন। আমি সবাইকে আনমিউট করলাম, মিউট করে দিলাম, এন্ড মিউট হলে হয়নি। তখন আসেন ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক্স। এই চ্যাপ্টারে আমরা কি জানবো, বা আমরা কি পড়বো, কি বুঝতে পারবো, কেন এই চ্যাপ্টারটা পড়বো?
এখানে দেখেন prepare information to support project appraisal. Component key explain the processes involved in making long-term decisions. আচ্ছা, long-term decision নেওয়ার জন্য কি কি process involved আছে সেগুলো আমরা explanation যাব. Then explain the financial consequences of dealing with long-run projects. In particular, the importance of accounting for the time value of money. Time value of money, really important. এটা আমরা আলোচনা করব এবং লং টার্ম প্রজেক্টের মধ্যে আমরা যখন লং টার্ম প্রজেক্ট সম্বন্ধে যখন আমরা ডিল করব বা সিদ্ধান্ত নিতে যাব তখন আমাদের টাইম ভ্যালু অফ মানিটা কিভাবে সেখানে আমাদের ডিসিশন মেকিং এ ইনফ্লুয়েন্স করে সেটা আমরা আলোচনা করব. দেন ইভ্যালুয়েট প্রজেক্ট প্রপোজালস. আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট প্রপোজাল থাকে. একটা হচ্ছে অ্যাপ্রেজাল, এগুলো হচ্ছে অ্যাপ্রেজালের বিষয়. আর হচ্ছে প্রপোজাল ইভ্যালুয়েট করার জন্য. Evaluate project proposals using the techniques of investment appraisal. Investment appraisal এর বিভিন্ন টেকনিক আছে. ইনভেস্টমেন্টকে আমি ইনভেস্টমেন্ট কিভাবে করব, কেন করব কি করব না, হ্যাঁ, এই টেকনিকগুলো আমরা আগে জানবো এবং এগুলো নিয়ে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করব. Evaluate the project proposals using the techniques of investment appraisal. আচ্ছা, তারপর আছে compare and contrast the alternative techniques of investment appraisal. কম্পেয়ার করব এবং কন্ট্রাস্ট করব ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করার জন্য বিভিন্ন টেকনিক অল্টারনেটিভ ইউজ করে. তারপর আর কি করব, প্রায়োরিটাইজ প্রজেক্টস দ্যাট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইনভলভ আনইকুয়াল লাইভস অ্যান্ড অর আর সাবজেক্ট টু ক্যাপিটাল রেশনিং. তাহলে এখানে কয়েকটা জিনিস আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস, ইনভলভ আনইকুয়াল লাইভস অথবা and or subject to capital rationing. তাহলে আনইকুয়াল রাইটস হতে পারে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে প্রজেক্টগুলো. বিভিন্ন প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্টে কোন প্রজেক্টে যাব. আবার বিভিন্ন প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্রেজাল করার সময় অনেকগুলো প্রজেক্ট আনইকুয়াল লাইফ, কোনটার মধ্যে 3 বছর, কোনটা 5 বছর. সেক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে অ্যাপ্রেজাল করব, কোনটাকে প্রায়োরিটাইজ করব, কিভাবে করব. দেন আবার এরকম হতে পারে ক্যাপিটাল রেশনিং. আমার অনেকগুলো অপশন আছে, আমি 3-4টা প্রজেক্টকে একসঙ্গে আমি ইনভেস্ট করতে পারি. তাহলে কোনটা আগে করব, কোনটা পরে করব, তারপরে কোনটা করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ. ক্যাপিটাল রেশনিং, ওটাকে বলে ক্যাপিটাল রেশনিং. হ্যাঁ, রেশনিং করে ক্যাপিটাল রেশনিং, এরকম এই ধরনের একটা কনসেপ্ট আমরা আগেও কাজ করছি বিভিন্ন অন্য চ্যাপ্টারে, প্রায়োরিটাইজ করছি. তো এইটা জানবো ইনশাআল্লাহ. সাবজেক্টে কি আছে এখানে এই চ্যাপ্টারে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল. দেখেন শব্দটা বোঝেন, ক্যাপিটাল ইনভেস্ট করবেন, ওটাকে অ্যাপ্রেজাল কিভাবে করবেন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল. আপনারা এই অনার্স মাস্টার্সে আগে যা পড়ছেন মনে করেন কিছুই জানেন না, একেবারে নতুন করে ঢুকেন. খুব ইন্টারেস্টিং চ্যাপ্টারটা. তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল. দেন দ্য অ্যাপ্রেজাল প্রসেস, এখানে পোস্ট কমপ্লিশন অডিট হতে পারে একটা. Appraisal process, division of computing and discounting, compounding and discounting, division of compounding and discounting নিয়ে আলোচনা করব. তারপর আছে discounted cash flow techniques, net present value, internal rate of return, cash flow techniques, discounted cash flow techniques. ওখানে নেট প্রেজেন্ট ভ্যালু আছে এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর বলে যে শর্টকে, আইআরআর. নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয়, আইআরআর কিভাবে বের করতে হয় সেটা আমরা জানবো. আর হচ্ছে ট্রেডিশনাল টেকনিক্স, ট্রেডিশনাল আমরা কিভাবে টেকনিক্স ইউজ করতাম, সেটা হচ্ছে একটা পে ব্যাক পিরিয়ড, আর হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন. 1 মিনিট ব্রেক নিচ্ছি, আদান হচ্ছে, হ্যাঁ, একটু ওয়েট.
আচ্ছা, ঠিক আছে, আমি ফিরে আসছি। আপনি শুনতে পাচ্ছেন তো না আমাকে? পজ করেন, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ফাইন, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। তো আমরা দেখেন, আমরা এগুলা কিন্তু আমরা যখন ব্যবসা করি, আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা মেজর একটা ডিসিশন মেকিং পয়েন্ট। ক্যাপিটাল গুলো যারা ইনভেস্ট করবো, আমরা করবো কি করবো না, কোথায় করবো, কেন করবো, কিভাবে করবো, করলে আমার কি বেনিফিট হবে না হবে, কিভাবে আমি এটাকে কনফার্ম করবো, সিদ্ধান্ত নিলে আমার জন্য আমার অনেক অনেক বিষয় বিবেচনা করতে হয়। আমরা ক্যাপিটাল ইনভেস্ট করার সময় আমরা রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটস এখানে লেখা আছে, পুরোটাই পড়ি বরং। Capital investment decisions normally represent the most important decisions that an organization makes. Most important decisions. একটা organization জন্য most important decisions কি? Capital investment decision গুলো। Since they commit a substantial proportion of firm's resources. আমাদের ব্যবসার জন্য আমাদের মানে যা ইনভেস্ট করব তার মূল টাকাটা কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টে চলে যায়। Two actions that are likely to be irreversible. একবার যদি ইনভেস্ট করে ফেলি আমরা, ওখান থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারি না। সুতরাং ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রথমে যে ইনভেস্টমেন্ট যেখানে করতে যাচ্ছি, ওটা থেকে আমি কি সঠিক সিদ্ধান্ত দিতে যাচ্ছি কিনা। কারণ আমার টাকা তো ভাই লিমিটেড, অটোল টাকা তো নাই, আমি লিমিটেড টাকায় নামবো, আমি ইনভেস্টমেন্টটা আমাকে প্রতিযোগিতা করতেই হবে। আদারওয়াইজ আমার যদি সিদ্ধান্তটা রং হয়ে যায়, দেন আই এম লস্ট। Many different investment projects exist, including replacement of assets. আমার অ্যাসেট রিপ্লেসমেন্ট করার কত সিদ্ধান্ত আসতে পারে, আমার কস্ট রিডাকশন স্কিমস এর জন্য, আমার ব্যবসার কস্ট বেশি হচ্ছে, রিডাকশন স্কিমস জন্য আমার তো নতুন ক্যাপিটাল মেশিনারি কিনতে হইতে পারে, তাহলে কস্ট রিডাকশন স্কিমস এই ধরনের আরো অনেক কিছু হইতে পারে। দ্য নিউ প্রোডাক্ট সার্ভিস ডেভেলপমেন্টস, নতুন প্রোডাক্ট করবো অথবা সার্ভিসকে আমি ডেভেলপ করবো, সেখানে ইনভেস্টমেন্ট হতে পারে। প্রোডাক্ট সার্ভিস এক্সপানশন, সেখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকতে পারে। প্রোডাক্ট সার্ভিস এক্সপানশন statutory, environmental and welfare proposals থাকতে পারে, যেখানে আমাদের অনেক টাকা ইনভলভ হয়ে যায়। It becomes necessary to carefully consider the time value of money. খরচটা যা করবো আমরা হয়তো দেখা যাচ্ছে হ্যালো, কেউ কি আছেন? স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি এখন, মাঝে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, শুনতে পাচ্ছি এখন। স্যার আপনাকে মিউট দেখাচ্ছে স্যার।
এবার জি স্যার, এখন আপনাকে আমরা শুনতে পাচ্ছি। কোনো একটা প্রবলেম হচ্ছে এখানে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, কোনো স্ক্রিন শেয়ার হয়নি এখন। দেখছি। শিওর স্যার। এবার স্যার আমরা দেখতে পাবো পসিবলি, শেয়ার হয়েছে সেটা শুরু করছে। জি স্যার, আমি দেখতে পাচ্ছি। স্ক্রিন পাইছেন এবার? জি স্যার, আমরা পেয়েছি। আমি কি এই ডায়াগ্রামটা আলোচনা করছিলাম তখন ছিলাম আমরা একসঙ্গে ছিলাম? এটা আলোচনা করেছি, আপনি শুনতে পেয়েছিলেন আপনারা সবাই? হ্যাঁ স্যার, এটা হয়ে গেছে। আর ওই টাইম ভ্যালু অফ মানিতে আমরা ডিসকানেক্ট। টাইম ভ্যালু, তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা মনে হচ্ছে আপনাদের। সরি, ইন্ট্রোডাকশনটা আমাদের কভার হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, টাইম ভ্যালু অফ মানিটা থেকে আপনারা ডিসকানেক্টেড ছিল। এখন কেউ কি আমাকে বলবেন হোয়াট ইজ দ্য টাইম ভ্যালু অফ মানি? এনিওয়ান? টাইম ভ্যালু হলো ফিউচারে এই টাকাটার ভ্যালু কত হবে সেটাই, ফিউচার ভ্যালু আর কি। ফিউচার ভ্যালু অফ দ্য মানি না? ওকে, টাইম ডিফারেন্স অফ মানি। কালকের 1 টাকা আজকে কত টাকা? একজন বলেন। সময়ের সাথে যে অর্থের যে পরিবর্তনটা টাকার, সেটাই টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে স্যার কালকের 1 টাকা আজকের দিনে কত টাকা পেয়ে তো সেই। এটা মোর মানে আপনার থার্ড কে বললেন কথাটা? টাইম প্রেফারেন্স অফ মানি বা অ্যাসেট। মোহাম্মদ রশিদ স্যার। হ্যাঁ, খুব ভালো বলছেন। অ্যাকচুয়ালি কালকের 1 টাকা আজকের মূল্য, কালকের 1 টাকার মূল্য আজকে কত, আগামী কালকের 1 টাকা, আজকের 1 টাকা আগামী কালে কত মূল্য, অথবা আগামী কালকে যেটা 1 টাকা পাবো সেটা আজকে কত মূল্য, ওটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মাথায় নিতে হবে এটাকে মাস্ট। Money received today is worth more than the same sum received in the future. That is, it has a time value. আজকে আপনি, আমি সবাইকে মিউট করে দিই, হ্যাঁ, কেউ না শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলবেন যদি আমার রিলেটেড হয়, ক্লাস রিলেটেড হলে আনমিউট করে কথা বলবেন। তো মানি রিসিভড টুডে ইজ ওয়ার্থ মোর দেন দ্য সেম সাম রিসিভড ইন দ্য ফিউচার। আজকে আমি যে টাকা পাবো এটা 1 মাস বা 1 বছর পরে পেলে আজকে আমার এটার যেই ভ্যালু থাকবে আমার কাছে 1 বছর পরে আমার কাছে এই ভ্যালু থাকবে না। ওইটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ টেকনিক্স, শর্টকাটে বলে ডিসিএফ টেকনিক্স, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স টেক অ্যাকাউন্ট অফ দিস টাইম ভ্যালু অফ মানি when appraising investment. যখন আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করতে যাব তখন আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্সটা আমরা ইউজ করে টাইম ভ্যালু অফ মানিটা বের করি। হ্যাঁ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স, ডিসিএফ টেকনিক, এটা খেয়াল রাখবেন। কেন করি the time value of money? There are 3 main reasons for the time value of money. একটা হচ্ছে consumption preferences, যেমন for example, given the choice of $100 now or the same amount in 1 year, it is always preferable to take the $100 now because it could be invested over the next year at say 10% interest rate to produce $110 at the end of the year. তার মানে এটা কনজাম্পশন প্রেফারেন্স হচ্ছে কি, আমি 1 বছর পরে $100 পাইলে আমি তখন 1 বছর পর্যন্ত আমি বিনিয়োগ করতে পারলাম। বিনিয়োগ মনে করেন ফর এক্সাম্পল আপনি ফিক্সড ডিপোজিট করলেন, একদম সিম্পল একটা এক্সাম্পল। আপনি যদি এখন $100 পান, আপনি ফিক্সড ডিপোজিট করলে 10% ইন্টারেস্ট থাকে, 1 বছর পরে আপনি $110 পাবেন। কিন্তু আপনি তাহলে আপনি 1 বছর পরে $100 পেলে আপনি ওই $10 মিস করলেন। সেজন্য আমার কনজাম্পশন প্রেফারেন্সটা কি হচ্ছে, সেটা এই বিষয়টা আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন, ইনফ্লেশন হয়ে যেতে পারে, টাকার ইনফ্লেশন হতে পারে। আমি আজকে 100 টাকা দিয়ে আমার যে পার্চেসিং পাওয়ার, আমার 1 বছর পরে পার্চেসিং পাওয়ারটা 100 টাকা দিয়ে আমি আজকে যা কিনতে পারবো 1 বছর পরে হয়তো বা 2 বছর পরে আমি সেই জিনিস হয়তো কিনতে পারবো না, কারণ তখন দামটা ইনফ্লেটেড হয়ে যাবে। আর হচ্ছে রিস্ক, the earlier cash flows are due to be received
the more certain they are, there is less chance that events will prevent payment. Earlier cash flows are therefore considered to be less risky. Riskটা আবার কমে গেল, earlier cash flow চলে আসলো, আবার রিস্কটা কমে গেল, এই হচ্ছে অবস্থা। দেন এবার আসেন কেন আমরা মানে টাইম ভ্যালু অফ মানিটা কেন কনসিডার করবো সেটার একটা ধারণা দিলাম। এবার আসেন কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনারা ওই যে নিয়ম করছেন আগে, পাটিগণিতের মধ্যে ওই নিয়ম করছেন, ওই নিয়মের মধ্যে আপনার ওই যে সুদ কষার হিসাব আমরা তো করছি, একই রকম বিষয়। কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে কেউ বলবেন, হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট? ব্যাংকার বলেন, কোন ব্যাংকার সাহেব আছেন কিনা? চক্রবৃদ্ধি সুদ, মানে আজকে এই বছরে যে আসলটা হবে তার সুদ এবং আসলে পরবর্তী বছরে আসলে পরিণত হবে, এটাই চক্রবৃদ্ধি, মানে কম্পাউন্ডিং রেট, মানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট। তাহলে কি হয়, আমি আজকে ব্যাংকে টাকা রাখলাম, 10% পরে আমি ইন্টারেস্ট পেলে 1 বছর পরে আমার 110 টাকা হইলো। হ্যাঁ, 110 টাকা আবার পরে আবার 10% পাবো। হ্যাঁ, ইনিশিয়ালি আবার এই 110 টাকা হয়ে যাবে আপনার প্রিন্সিপাল, আবার হ্যাঁ এটার উপরে আবার 10% ইন্টারেস্ট হয়ে এটা হয়ে যাবে 1200, যা হয় আর কি। হ্যাঁ, যা হয় আর কি, প্রতিবার প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ হয়ে যেটা হয় আর কি। চক্রবৃদ্ধি, চক্র, প্রত্যেক চক্রে একটা বৃদ্ধি হয়ে যাবে, ওটা হচ্ছে চক্রবৃদ্ধি। তাহলে ফর্মুলা এখানে দেখেন, সাম ইনভেস্টেড টুডে will earn interest. Compounding calculates the future or terminal value for a given sum invested today for a number of years. To compound a sum, the figure is increased by the amount of interest it would earn over the period. So আমরা যে কথা এতক্ষণ বললাম সেই কথাই, একটা ফর্মুলা দিয়ে এটা হিসাব করা যায়। ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু সমান সমান x ইনটু 1 প্লাস r টু দ্য পাওয়ার n। এখানে 1 হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর r হচ্ছে ইন্টারেস্ট রেট, আর নাম্বার অফ পিরিয়ড হচ্ছে n দিয়ে নাম্বার অফ পিরিয়ডস। তাহলে ফিউচার ভ্যালুটা বের করার জন্য আমরা এভাবে একটা ফর্মুলা দিয়ে ফিউচার ভ্যালু সমান x ইনটু 1 প্লাস r টু দ্য পাওয়ার n। আচ্ছা, এক্সাম্পল আছে এখানে, এক্সাম্পল গুলো আপনাদের জন্য খুবই ইজি। যেমন $100 ইনভেস্ট করলে এগুলো স্যার ফর্মুলা দিয়ে একদম ইজি সব হয়ে যায়, একদম হয়ে যায়। হ্যাঁ, so $100 invested in an account for 5 years, the interest rate is 10% per annum. Calculate the value of account after 5 years. এখন এখানে একটা জিনিস আপনাদেরকে সহজ একটা বিষয় আছে, আপনারা যদি হিসাবটা করেন, যদি আপনারা 10% করে কত 5 বছরের পরে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত, অ্যানুইটি ফ্যাক্টর কত হবে সেটা এভাবে হিসাব করতে পারেন। অথবা এই একটা অ্যানুইটি টেবিল বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল আছে রেডিমেড, এটা পরীক্ষা হলে সাপ্লাই করা হয়, চাইলে দেয়। সেটাকে একটু দেখাই আপনাদের কাছে নিশ্চয়ই জানা থাকবে, তারপর আমি দেখাচ্ছি। এই চ্যাপ্টারটার এই বইয়ের একদম শেষের পাতা দেখেন তো, আপনারা দেখেন একদম শেষের পাতাটা, আমি বলি লাস্ট কত পৃষ্ঠা, 18 চ্যাপ্টারের পরে স্পেসিমেন এক্সাম পেপারের 11 নম্বর পৃষ্ঠা দেখেন তো, আপনারা দেখতে পান কিনা? একদম শেষে চলে আসেন স্যার, পাইছি স্যার 11 পৃষ্ঠায় 18 চ্যাপ্টারের পরে স্পেসিমেন এক্সাম পেপারের 811 কি কোনে আমার নাম্বারটা 811 নাই, এখানে 11 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। দেখেন তো আপনারা সবাই পারেন কিনা? দেখা আছে ম্যাথস টেবিল এন্ড ফর্মুলা। জি স্যার, পাওয়া গেছে স্যার। পেজ নাম্বার 11। আচ্ছা, আমি এখানে একটা ডাউনলোড করে রাখছিলাম, একটা আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি, জাস্ট আমাকে একটা মিনিট সুযোগ দেন। আমি যদি এটা পাই তাহলে আপনাকে দেখাতে পারবো। স্যার বইয়ের স্যার ফার্স্ট দিকে আছে তো এটা? স্যার আমাদের বইয়ে নাই স্যার, আমাদের বইয়ে 7 বইয়ের স্যার ফার্স্ট দিকে আছে স্যার, ফার্স্ট পেজে আছে স্যার। আচ্ছা, এই যে পেজটা, হ্যাঁ এই যে আমি পাইছি, এটা আমি দেখাই, একটা ছবিটা দেখাই। এই পেজটা কিন্তু সবার লাগবে, এই পেজটা সবার অবশ্যই এই চ্যাপ্টার করার সময় লাগবে। দাঁড়ান, এটা আসতেছে, আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা আপনাকে দেখাই। জাস্ট এটা চেহারাটা কেমন দেখেন। এটা কি দেখছেন আপনারা সবাই? আমাকে বলেন তো, অনেকে দেখছেন? G2 পরস্পরিকের সময় এটা ইউজ করছিলাম। অবশ্যই ইউজ করবেন আপনারা।
এখন অপারেশন লেভেলে আছেন, এটা নিশ্চয়ই আপনারা ইউজ করার কথা। এটা দেখেন এখানে দুইটা টেবিল আছে। আচ্ছা, একটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট ভ্যালু টেবিল, প্রেজেন্ট ভ্যালু অফ $1, that is 1 plus r to the power n করে দিচ্ছে। $1 এর প্রেজেন্ট ভ্যালু কত, বিভিন্ন ইন্টারেস্ট রেট দেওয়া আছে। দেখুন এখানে কলামগুলোতে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 1%, 2%, 3%, 4% করে 10% পর্যন্ত, এদিকে আবার 11 থেকে 20% পর্যন্ত দেওয়া আছে। কলামগুলোতে কি দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে। আর এদিকে দেওয়া আছে পিরিয়ড, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর করে 20 বছর পর্যন্ত দেওয়া আছে। এখানেও তাই 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে। তাহলে বিভিন্ন রেটে বিভিন্ন বছরে এই যে প্রেজেন্ট ভ্যালু অফ $1, আজকের এক টাকা আমার বিভিন্ন রেটে বিভিন্ন বছরে গিয়ে কত টাকা হয় সেটার হিসাব হচ্ছে এটা। এটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়, এই ফর্মুলা দিয়ে এটা বের করা যায়। তো দেখেন, যেমন মনে করেন এটা কিভাবে আপনারা রিড করবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা প্রত্যেক সময় ডিসকাউন্ট ফ্যাক্টর বলে, বা এটাকে ডিসকাউন্ট ফ্যাক্টর, আপনি এখান থেকে ডিসকাউন্ট ফ্যাক্টর খুঁজে নিয়ে আপনারা সবসময় লাগবে অ্যাপ্রেজাল করার সময়, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করার সময়। যেমন মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, 10% মনে করেন, দিস ইজ 10% রো, 10% কলাম। 10% প্রত্যেক বছরে $1 মূল্য কত হবে 10% রেটে। যেমন প্রথম বছরে 0 ইয়ারে তো $1 মূল্য $1 হলো, জিরো টাইম মানে কি, ইনিশিয়াল টাইমে যখন আপনি ইনভেস্ট করতেছেন তখন আপনার $1 মূল্য তো $1। কিন্তু 1 বছর পরে 10% রেটে ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল যাই বলুন না কেন, 10% রেটে 1 বছর পরে আপনার $1 মূল্য বের করলেন আপনার 10% রেটে 0.909, 9% এ 0.917, যদি 8% হয় তাহলে 0.926। স্যার এটা আপনি স্যার মানে স্যার এটা তো ফিউচার ভ্যালু করতে গেলে স্যার এটা লাগবে। সরি, প্রেজেন্ট ভ্যালু। স্যার আমি যদি করতেছি ওটা ফিউচার ভ্যালু ছিল, এক্সাম্পল অন। হ্যাঁ, অসুবিধা নেই, উল্টা হচ্ছে। এটা ভবিষ্যতে স্যার, ভবিষ্যতে বর্তমানে আনাটা হচ্ছে, কিন্তু বর্তমানকে ভবিষ্যৎ নেওয়া হচ্ছে না। আপনি যেটা আমি এখন দেখাচ্ছি আপনি এটা ফলো করবেন। হ্যাঁ, ফলো করেন, এটা লাগবে আপনাদের। এটা আমি একটু অ্যাডভান্স আপনাদের দেখাচ্ছি, দেখানোর পরে আপনি এটা তো লাগবে, আপনার ডিসকাউন্ট লাগবে। তো প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে রিড করবেন, 1 বছরটা বা 5 বছর পরে, 5 বছর পিরিয়ডে $1 মূল্য 10% হারে আপনাকে এখানে যেতে হবে 0.621 ডিসকাউন্ট টেবিল, এটাকে বলে প্রেজেন্ট ভ্যালু টেবিল। আরটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্লাস হয়ে, যেমন কিউমুলেটিভ হয়ে প্রেজেন্ট ভ্যালু অফ $1 পার অ্যানাম, 10% এটা আপনার $1 হয়ে যাবে প্রথম বছরে 0.909, দ্বিতীয় বছরে ওটা হয়ে যাবে 1.736। কেমনে, এটার সঙ্গে ওই দুইটা যোগ করেন আপনি, সাপোজ 0.909 প্লাস 0.826 যদি যোগ করেন তাহলে আপনার হয়ে যাবে 1.736। এটা হচ্ছে বাড়তে বাড়তে কিভাবে যোগ করে এটা হবে। এই যে চার্টটা, এই চার্টটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা আবার আসবো। এটা চার্টটা দেখালাম আপনারা, কিন্তু এই চার্টটা আপনাদের বইয়ের শেষ পাতায় আছে, অথবা কারো কোনো বইয়ের প্রথম পাতায় পাবেন, সেটা আপনারা রাখবেন, সেটা আমাদের ভবিষ্যতে কাজ করার সময় লাগবে। আসতেছে না কেন এটা? এক মিনিট। আচ্ছা, এই যে প্রেজেন্ট ভ্যালু টেবিল, ডিসকাউন্ট ফ্যাক্টর টেবিল আপনাকে সবাই আপনার বইতে আছে কিনা আপনারা কি কনফার্ম করেন একটু, যে সবার কাছে আছে ওটা? স্যার আছে, স্যার সবার কাছে।
সো এক্সাম্পল 1 টা যদি করেন আপনারা, যেমন এখানে $100 is invested in an account for 5 years, the interest rate is 10% per annum. Calculate the value of the account after 5 years. কারণ আপনারা পারবেন, এটা করতে পারবেন? কিভাবে করবেন? জি স্যার, করা যাবে। বলেন কিভাবে করবেন, বলেন। যদি আমি সিম্পল ভাবে বলি, আপনি যদি 10% 5 বছর, হ্যাঁ বলেন স্যার। ফর্মুলা দিয়ে করা যায়। প্রশ্ন তো ফিউচার ভ্যালু চাইছে তাই না? ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r ইনটু পাওয়ার টু দি পাওয়ার n। p এর মান দেওয়া আছে, r এর মান রেট দেওয়া আছে, আর টাইমও দেওয়া আছে। তো ফর্মুলা দিলে স্যার আগের পেজে যে ফর্মুলাটা দেখাইছেন ওটাতেই তো করা যাবে। ওটাতে করা যাবে। v equal to x into 1 plus r to the power n। কারণ 1 প্লাস r মানে কত? আর এখানে আছে, আর এখানে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, আর n হচ্ছে ইয়ার। n হলো টাইম। হ্যাঁ 1 প্লাস r, 1 প্লাস r মানে কত? 0.1 1.10 রাইট, 1.10 1.1 ইনটু, এটা এক বছর, এটা 1.1 ইনটু 100 রেট। আচ্ছা 1.1 টা ওই কি করতে হবে স্যার? টাইম দিয়া ওই যে পাওয়ার আছে স্যার 1.1 টু দি পাওয়ার হচ্ছে 5 স্যার, তারপরে ইনটু 100। তাহলে রেজাল্ট আসবে 161.05। জি স্যার। এক্সাম্পল 2 টা দেখেন। ক্যালকুলেশন গুলো কি দেখাই দিতে হবে স্যার নাকি? না, দেখাতে হবে না, এগুলা মাথায় ঢোকাবার জন্য। এই আমরা কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবো? ইউজ করতে পারেন। হ্যাঁ পারা যায়, দাও পারা যায়। আপনার ডিসকাউন্ট ফ্যাক্টর এন্ড টেবিল এগুলো হলো দেওয়া থাকবে, আর সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জাস্ট এগুলা জিনিসটা মাথায় ঢোকাবার জন্য কিভাবে হিসাবটা হয়। এক্সাম্পল 2 টা করেন, যেমন 450 pound is invested in an account earning 6.25% interest per annum. Calculate the fund value after 12 years. 12 years sir. তাহলে আপনি 1.x into 1 plus r to the power n করেন, সেম ফর্মুলাই বলে, সেম ফর্মুলা। এক্সাম্পল 3 তে বলা উল্টা বলছে যে 500,000 pound is required in 10 years. 10 বছরে আপনি 5,000 পাউন্ড চান। X pound is invested in an account earning 5% interest per annum. Calculate the value of X pound. Value of X pound কত? এখন আপনি 5 বছর পরে 5,000 টাকা পান, আজকে তাহলে কত টাকা ইনভেস্ট করবেন? উল্টা হবে বলছে এটা। তাহলে 5,000 ভাগ 1.5% হলে 1.05 to the power 10 করলে আপনার হিসাবটা বের হয়ে আসে। টু দি পাওয়ার n আর কি 5,000 ভাগ 1.05 টু দি পাওয়ার n বা 10 3069.56 এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে কি আমরা হিসাবটা বুঝলাম যে আসলে ইন্টারেস্ট গুলো আমরা কিভাবে ফ্যাক্টরিং এবং ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো এই ফর্মুলার মধ্যে ফেলে কম্পাউন্ডিং করব। এটা হলো কম্পাউন্ডিং। এখন হচ্ছে ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং performs the opposite function to compounding. কম্পাউন্ডিং তো বাড়তে থাকে আর ডিসকাউন্টিংটা কমতে থাকে। কম্পাউন্ডিং ফাইন্ড future value of a sum invested now, where discounting considers a sum receivable in the future and establishes its equivalent value today. The value in today's term is known as the present value. ওই যে আমি যে চার্টে দেখালাম ফার্স্ট পৃষ্ঠা যেটা ছিল প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, সেটাই। In potential investment projects, cash flow will arise at many different points in time. Calculating the present value of future flows is a key technique in investment appraisal decision. Future present value of future flows. আমি 1 বছর পরে যে টাকা পাবো সেটার আজকের মূল্য কত, কিংবা 3 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে যে টাকা পাবো সেটার আজকের ভ্যালু কত। ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে আমি এটাকে ডিসকাউন্টিং করে ওটাকে আমি আজকে ভ্যালু জানবো। সেখানেও আপনি একটা ফর্মুলা ইউজ করতে পারেন, প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টরটা যে কেন আমি একটু অ্যাডভান্স দেখাইছিলাম যে প্রেজেন্ট ভ্যালু যে ফ্যাক্টর ডিসকাউন্ট ফ্যাক্টর দেখাইছিল, প্রেজেন্ট ভ্যালু যে টেবিল দেখাইছিলাম সেটাই হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর।
ফিউচার ভ্যালুকে আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে আপনি প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারেন, where discount factor সমান 1 divided by 1 plus r to the power n, যেখানে r is the interest rate expected as decimal and n in the number of line projects. So এটা ডিসকাউন্ট ফ্যাক্টর পেলাম। এক এক্সাম্পল এখানে আসলো, এক্সাম্পল 4 বলতেছে যে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $25,000 25,000 pound receivable in 6 years time if the interest rate is 10% per annum. তাহলে 10% ইন্টারেস্ট রেটে আপনার 6 বছর পরে আপনার ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত সেটা আপনার লাগবে। আগে দেখেন কথাটা, ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $25,000 রিসিভেবল ইন 6 ইয়ার্স টাইম। 6 বছর পরে আমি যে 25,000 পাউন্ডটা পাবো সেটা 10% রেটে যদি আমি ডিসকাউন্ট রেট ধরি, ইন্টারেস্ট রেট ধরি, তাহলে আজকের ভ্যালুতে আমি সে কত টাকা হবে। কথাটা কি আপনি বুঝছেন আমরা কি করতে চাচ্ছি? প্রেজেন্ট ভ্যালু অফ $25,000 রিসিভেবল ইন 6 ইয়ার্স টাইম, মানে 6 বছর পরে আমি $25,000 পাবো। সেটা ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 10%, তাহলে আজকের প্রেজেন্ট ভ্যালু কত? 6 বছর পরে 25,000 পাউন্ড পাবো, আজকের তাহলে ওটার ভ্যালু কত? 10% যদি ইন্টারেস্ট রেট, তাহলে আমাকে ডিসকাউন্টিং করতে হবে এটা, কারণ আজকের টাকা এবং 6 বছর পরের টাকা তো এক না। তা আমি সিদ্ধান্ত নিব আজকে, এটা কেন করতে হবে আমাকে সেটা আগে বুঝেন। এটা আমি কেন বের করবো? কারণ সিদ্ধান্ত নিব আজকে আমাকে আমি ইনভেস্টমেন্ট করবো 0 টাইমে, মানে আজকে ইনভেস্ট করবো, বা 1 বছর কিছুদিন পরে ইনভেস্ট করবো, এটা হবে আমার 0 টাইম। তো 0 টাইমে যে এখন ইনভেস্ট করবো, আমি যখন টাকাগুলো তো তখন আমার ক্যাশ আউটফ্লো হয়ে যাবে, কিন্তু ইনফ্লো গুলো আমি যখন পাবো বছরে পাবো, তো 6 বছর পরে আমি $25,000 পাবো। সুতরাং আমার আজকে যে ইনভেস্ট করবো সেটার প্রেজেন্ট ভ্যালু আমার আজকে 0 টাইমে 1, আর আমার 6 বছর পরে এই 1 তো আর 1 থাকবে না, আমি যেটা রিটার্ন পাবো সেটা কত, সেজন্য আমাকে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হচ্ছে। তো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করবো 6 বছর টাইমে, পিরিয়ড অফ টাইমে 10% রেটে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর কত, সেটা আপনি ওই যে আমি টেবিলটা একটু আগে দেখাচ্ছি আপনাদেরকে, সেই টেবিলে চলে যাবেন, সেখান থেকে আপনি পাবেন, অথবা আপনার কম্পিউটার, আপনার ক্যালকুলেটরের মধ্যে যে সার্টিফিকেট ক্যালকুলেটর থাকতে পারে, যেভাবে হোক, বা এই ফর্মুলা দিয়ে আপনি করে নেবেন ডিসকাউন্ট ফ্যাক্টর 1 ডিভাইডেড বাই 1 প্লাস r ইনটু n। এটাও করে নিতে পারেন আপনারা, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার n করলে আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর পেয়ে যাবেন। এখানে n হবে 6, তাহলে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর কত হয় স্যার? 5056447। হ্যাঁ, গুড, মানে 0.05 0.564 সামথিং না, ওইটাকে আপনি 25,000 গুণ করলে কত হবে? 14,111 টাকা 75 পয়সা। এই তাহলে আপনি যে 6 বছর পরে, 6 বছর না স্যার, 6 ইয়ার্স, সরি স্যার, 6 ইয়ার্স হবে 505131। স্যার ঠিক আছে স্যার, না ঠিকই আছে, 0.564 ঠিক আছে আপনার। তাহলে আপনি যে $25,000 যেটা 25,000 পাউন্ড যেটা আপনার হিসাব করতেছেন 6 বছর পরে পাবেন, আজকে তো আপনি ইনভেস্ট করছেন, আপনার তো সিদ্ধান্তটা আজকে নিতে হবে, আপনাকে আজকের মূল্যটা জানতে হচ্ছে, এই জন্যই আপনাকে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আজকের মূল্যটা আনতে হবে। এই কথাটা বুঝেন নাই কেউ আছেন কিনা বলেন, আমি আবার আপনার করতে চাই দিন, কেন আমার আজকের মূল্য আনতে হবে? সবাই বুঝছেন? বুঝলে বলেন তো বুঝছি। বুঝছি স্যার, ওকে স্যার, ওকে। তাহলে আমাদের যেহেতু সিদ্ধান্ত নিব আমি আজকে, সুতরাং আজকের ভ্যালুতে আমি সব আনতেছি, যত আউটফ্লো হোক যত ইনফ্লো হোক আজকের ভ্যালুতে আমি সব আনবো, তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো, ঠিক আছে? এক্সাম্পল 5 এ বলছে ক্যালকুলেট হাউ মাচ শুড বি ইনভেস্টেড নাও, আজকে আমি কত ইনভেস্ট করবো ইন অর্ডার টু হ্যাভ $250 million, 250 pound in 8 years time. The account pays 12% interest per annum. তো 12% ইন্টারেস্ট পার annum রেটে 8 বছর পরে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর হয় ওই আপনার ওই চার্টটা দেখেন স্যার 40.40388। Let's take 0.404. Let's take 0.404. হ্যাঁ, এটাকে আপনি 250 দিয়ে গুণ করেন, যা হয় আপনার স্যার 100.98। হ্যাঁ,
100.9 মানে 101 ধরেন, 101 ধরেন, রাউন্ডিং করে ফেলেন 101। তাহলে calculate how much should be invested in order to have 250 pound in 8 years time. The account pays 12% interest per annum. তাহলে আপনি আজকে যদি 101 টাকা রাখেন, 8 বছর পরে এই 12% আরে ওইটা হয়ে যাবে 101 টাকা। These are the thing যে আমরা কম্পাউন্ডিং এবং ডিসকাউন্টিং সম্বন্ধে আলোচনা করলাম। এবার আসেন কস্ট অফ ক্যাপিটাল। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এই কনসেপ্টটা দিয়েই আমাদের কিন্তু পরবর্তী ধাপের অঙ্কগুলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল গুলো করতে হবে। সুতরাং এই কনসেপ্টের মাথায় সবাই রাখতে হবে যে টাইম ভ্যালু অফ মানি, কস্ট অফ ক্যাপিটাল কি জিনিস। ইফ in the above discussion we refer to the rate of interest, there are a number of alternative terms used to refer to the rate a firm should use to take account of the time value of money. অনেক নামে এগুলো বলা যায়, যেমন আমরা তো রেট অফ ইন্টারেস্ট বলছি, এটাকে আবার কস্ট অফ ক্যাপিটালও বলা যায়, এটাকে ডিসকাউন্ট রেটও বলা যায়, অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বলা যায়। যাই হোক না কেন, রেট অফ ইন্টারেস্ট বলুক, কিংবা কস্ট অফ ক্যাপিটাল বলুক, কিংবা ডিসকাউন্ট রেট বলুক, কিংবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলুক, মিনিং কিন্তু সেম। এবং টু টেক অ্যাকাউন্ট অফ দ্য টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানিকে অ্যাকাউন্ট করার জন্য, হিসাব করার জন্যই এই টার্মগুলা একই মিনিং এ ব্যবহৃত হয়। রেট অফ ইন্টারেস্ট হোক, প্রশ্নের মধ্যে বিভিন্ন রকম যে কোনো একটা বলা রাখতে পারে, রেট অফ ইন্টারেস্ট বলতে পারে, অথবা কস্ট অফ ক্যাপিটাল বলতে পারে, অথবা ডিসকাউন্ট রেট বলতে পারে, অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে পারে। যেটাই হোক না কেন, মিনিং কিন্তু সেম। Whatever term is used, the rate of interest used for discounting reflects the cost of the finance that will be tied up in the investment. Cost of the finance. কথা কি স্যার? আমার একটা প্রশ্ন আছে। বলেন। অবশ্যই। সে ফর এক্সাম্পল আমি 5 বছর পর 1 কোটি টাকার মালিক হতে চাই, তাহলে আজকে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে? আমি সেটা ফিউচার ভ্যালুটা পাচ্ছি যে আমি 1 কোটি টাকা পেতে চাই, কিন্তু স্যার রেটটা কিভাবে করব স্যার? এটা রেটটা তো আপনি অনেকভাবে পেতে পারেন। আপনার ব্যাংক ইন্টারেস্ট রেট, যে আপনি যে দেশে থাকেন, মনে করেন আপনি বাংলাদেশে থাকেন বা বিদেশেও থাকতে পারেন, তো আপনার বাংলাদেশের ব্যাংকের রেট কি সেটা একটা হিসাব হতে পারে। বা রেটটা তো স্যার অলওয়েজ প্রিডিটারমাইন্ড থাকবে। প্রিডিটারমাইন্ড থাকবে, কিন্তু আপনি এখন প্রিডিটারমাইন্ড থাকবে যে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি প্রিডিটারমাইন্ড করবেন। আপনাকে রেট প্রিডিটারমাইন্ড থাকবে কখন? আপনি যদি অঙ্ক করতে যাচ্ছেন তখন বলে দিল। উনি বলতেছে সেটা না, উনি বলছে প্রিডিটারমাইন্ড নাই, উনি এখন কিভাবে রেটটা ঠিক করবে? ওনার প্রশ্ন হচ্ছে উনি কিভাবে রেটটা ঠিক করবে। স্যার রেটটা কি বের করার কোনো আছে কিনা, ফর্মুলা আছে কিনা? আমি এটা জানি না। ডিফার্ড রেট অফ রিটার্ন, ডিফারেন্ট রেট রিটার্ন থাকতে পারে, এটাতে কোনো স্পেসিফিক কিছু নেই। বাট আপনি এখন যদি চিন্তা করেন যে না আমি এখন কিভাবে কোন রেটটা ধরবো, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবো হবে আপনার কারোর সঙ্গে। সেক্ষেত্রে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কম্পেয়ার করতে পারেন, ফিক্সড ডিপোজিট রেটটা হাইয়েস্ট কত, এই ধরনের আপনি একটা কম্পেয়ার করতে পারেন চাইলে, সেটা হতে পারে। আমরা সামনে পাবো স্যার আইআরআর কি এই জিনিসটা নাকি স্যার? অথবা স্যার মার্কেট ইনফ্লেশন রেটটাও আসতে পারে। অনেক ফ্যাক্টরি এখন ইনফ্লুয়েন্স করতে পারে আপনাকে। এখন আসেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। এখন আসল জায়গায় আসতেছি আমরা আস্তে আস্তে। ইনিশিয়াল অ্যাজাম্পশন হচ্ছে কি, আমরা এখানে কিছু ইনিশিয়াল মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল জন্য প্রাথমিকভাবে আমরা কিছু ধারণা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে গিয়া অল ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস আর নোন উইথ সার্টেনিটি। সব ইনফ্লো গুলো এবং আউটফ্লো গুলো আমার জানা থাকতে হবে, নাহলে আমি হিসাবটা কিভাবে করবো, ইনফ্লোর কি হিসাব, আউটফ্লোর কি হিসাব, এটা আমাদেরকে এক্সপেকটেশন একটা আমাদের থাকতে হবে উইথ সার্টেনিটি। 2 নম্বর হচ্ছে সাফিসিয়েন্ট ফান্ডস আর অ্যাভেলেবল টু আন্ডারটেক অল প্রফিটেবল ইনভেস্টমেন্টস। সাফিসিয়েন্ট ফান্ড আমাদের অ্যাভেলেবল আছে, সেটাও একটা আমাদের অ্যাজাম্পশনের মধ্যে রাখবো আমরা। and there is zero inflation and there is zero taxation. ইনফ্লেশন এবং ট্যাক্সেশন নিয়ে আমাদের কিন্তু পরবর্তীতে আলোচনা আছে। আপাতত আমরা ইনিশিয়ালি বিষয়টা বোঝার জন্য ইনফ্লেশন এবং ট্যাক্সেশনকে জিরো ধরে আগাবো। These assumptions are all considered in the next session. এগুলো এই assumption নিয়ে আমরা নেক্সট সেশনে এই অ্যাপ্রেজাল গুলো করব। অ্যাপ্রেজাল মেথড কি? There are 4 widely used appraisal methods. 4 ধরনের অ্যাপ্রেজাল মেথড আমরা বেশি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর হচ্ছে দ্য পেব্যাক পিরিয়ড, আর হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। দ্য নেট প্রেজেন্ট ভ্যালু তার 4টা
net present value NPV, internal rate of return বা IRR, payback period আর accounting rate of return বা ARR. Net present value কিভাবে করি? The net benefit or loss of benefit, the net benefit or loss of benefit in present value terms from an investment opportunity. Net present value is the difference between the sum of the projected discounted cash inflows and outflows attributable to a capital investment or other long-term projects. কি হয় আসলে বিষয়টা কেমনে হয়? আমি একটা ইনভেস্ট করলাম এখন এবং আমার 5 বছর ধরে বা ধরেন 5 বছরের প্রজেক্ট, 5 বছর ধরে আমার রিটার্ন আসতে থাকবে। আজকে ইনভেস্ট করলাম, 1 বছর পর থেকে আমার 5 বছর পর্যন্ত, পরবর্তী 5 বছরের মধ্যে আমার রিটার্ন আসবে। এখন আমার তো সিদ্ধান্ত নিতে হবে আজকেই, সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ইনভেস্টমেন্ট করবো কি করবো না। তখন আমি কি করবো সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমি মনে করেন যে আমার মানে রেট অফ ইন্টারেস্টটা 10%, যত পার্সেন্ট ধরলাম 10%। এই 10% হিসেবে আমি প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হিসাব করব, আর হিসাব করবো কি প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো। যা টাকাগুলো আসবে সেগুলোর ইনফ্লোতে, যা ইনফ্লো গুলো আসবে সেগুলোর আজকের দিনে ইনফ্লো কত। 5 বছর যেমন একটু আগে আমরা 6 বছর হিসাব করলাম, $25,000 আজকের হিসাবে 14,100 হইলো আমাদের। তাহলে আজকে এটা আমি হিসাব করলাম, এভাবে আমি হিসাব করবো যে 5 বছর পরে যেটা পাবো সেটা আজকের মূল্য কত, 4 বছর পরে যেটা পাবো সেটা আজকের মূল্য কত, 3 বছর পরে যেটা পাবো সেটা আজকের মূল্য কত। এভাবে করে আমি 1 থেকে 5 বছর পর্যন্ত ইনফ্লো করে হিসাব করবো। আউটফ্লোটাও হিসাব করবো যে আজকের যেটা আমি আজকে ব্যবহার করবো সেটা কোনো ডিসকাউন্ট ফ্যাক্টর নাই, 0 টাইমে আমার 0 হবে, 1 হবে, এভাবে যাবে। তখন আমি এই যে প্রেজেন্ট ভ্যালু গুলো বের করবো, আউটফ্লো এবং ইনফ্লো, ওটাকে তখন প্লাস মাইনাস করবো যে আমার আউটফ্লো থেকে ইনফ্লো বেশি না কম, বেশি না কম। তাহলে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে যদি ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা বেশি হয় সেক্ষেত্রে কি আমার জন্য জিনিসটা ভালো হবে না খারাপ হবে? আপনি কি মনে করেন? অ্যাকসেপ্টেড স্যার, ওটা গ্রহণ করা যায়। এক্স্যাক্টলি, কারণটা হচ্ছে আমি তো সিদ্ধান্ত নিচ্ছি আজকে, আমার তো এটা 5 বছর পর্যন্ত রান করবে। সবগুলো ইনফ্লোকে আমি হিসাব করে দেখলাম যে আমার ইনফ্লোটা আউটফ্লো থেকে ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু যদি বেশি হয় তাহলে আমার জন্য এটা ভায়াবল হবে। আর যদি কম হয়, তাহলে আমার ভায়াবল হবে না। এই যে হিসাব করে যে নেট যেই আমরা ব্যালেন্সটা পাবো ওটাকে বলা হয় এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু মানে all present value of outflows আর all present value of inflows। স্যার এনপিভি যদি 0 হয় সেক্ষেত্রে স্যার কি হবে? সেক্ষেত্রে তো আপনার এটা ব্রেক ইভেন অবস্থায় আছেন আপনি। ডিসিশন আপ টু ইউরস। হ্যাঁ, ডিসিশন আপনি নেবেন কি না নেবেন, তখন তো আপনার আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। মানে ওটা তো 0 অবস্থায় আছেন আপনি, তখন তো আপনি একদম মানে ব্যালেন্সিং সিচুয়েশনে আছেন বা ব্রেক ইভেন পয়েন্ট সিচুয়েশনে আছেন। তখন আপনার উপর সিদ্ধান্ত আপনি নেবেন কি নেবেন না, হয়তো বা ওই আপনার প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য হয়তোবা অন্য কোনো ডিসিশনও রিলেটেড হতে পারে, সেজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিসিশনের ক্ষেত্রে নেগেটিভ হলেও ডিসিশন নিতে হয়, প্রজেক্ট অনেক সময় নেগেটিভ হলে নিতে হতে পারে। হয়তোবা একটা ইনভেস্টমেন্টের কারণে এক জায়গায় একটা মেশিন লাগতেছে, ওটা নেগেটিভ হচ্ছে এনপিভি, কিন্তু আপনার ওইটা না হলে আর একটা করতে পারতেছেন, এরকম ডিসিশন হতে পারে। তো ডিসিশন তো আপনি নেবেন। আচ্ছা, তাহলে এখানে ডিসিশন ক্রাইটেরিয়াটা কি বলতেছে ওরা? এনি প্রজেক্ট উইথ এ পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু ইজ কি ভাইবল, আর প্রজেক্টস উইথ এ নেগেটিভ এনপিভি আর নট ভাইবল। Faced with mutually exclusive projects, choose the project with the highest net present value. যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হবে, একটা সঙ্গে একটা রিলেটেড না, তখন আমি কোনটা নিব যেটাতে আমার হাইয়েস্ট এনপিভি হবে সেটা নিব। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি নেট প্রেজেন্ট ভ্যালু থেকে ডিসিশন ক্রাইটেরিয়া। এইগুলো হচ্ছে আমাদের কনসেপচুয়াল বিষয়, এগুলো আমাদেরকে ডিসিশন নেওয়ার সময় মাথায় রাখতে হবে। হিসাবটাও করবো সহজে, হিসাব করতে কোনো কষ্ট হবে না। হিসাবগুলো সব আমাদের কম্পিটিশনাল ক্রাইটেরিয়া, এখানে খুব ডিফিকাল্ট হবে না। ডিসিশন মেকিং এর মধ্যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে কি হবে। তাহলে আপনারা বলেন নেট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কি করব? সিদ্ধান্ত কি নিব নাকি নিব না? অ্যাকসেপ্টেবল স্যার, অ্যাকসেপ্ট করব।
আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি করব, রিজেক্ট করব নাকি? জি স্যার। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয়, একটা সঙ্গে একটা রিলেটেড না, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, চুজ দ্য প্রজেক্ট উইথ দ্য হাইয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা দ্য হাইয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালু হবে সেটা আমরা চুজ করব। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টটা কি এটা বুঝলাম না। মিউচুয়ালি এক্সক্লুসিভ জি স্যার, আমি বলি স্যার আপনার সাথে 3টা প্রজেক্ট আছে, 3টার ভিতরে দেখবেন একটা নেবেন, যেটা হাইয়েস্ট হবে সেটা নেবেন আপনি। রাইট। আচ্ছা স্যার সময় নাই। সময় নাই, কটা আছে? যাই হোক, তাহলে মোটামুটি এখানে শেষ করি আজকে আমরা আলোচনার একটা পর্যায়ে আছে। আমি জাস্ট এটাকে বলেছি, NPV is defined as the difference between the sum of the projected discounted cash inflows and outflows attributable to your capital investment or other long-term projects, যেটা আমরা আলোচনা করলাম নেট প্রেজেন্ট কি জিনিস। ওকে, নেক্সট ক্লাসে আমরা এটা এক্সাম্পলটা করব, করে we can carry on নাকি। আজকে তাহলে এতটুকু থাক। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যাটিং এ আছে কেউ? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, থ্যাংক ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি।